হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আজকে এই ক্লাসটা সেমিস্টার 3 ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎচুম্বক চ্যাপ্টার থেকে ওয়ান শট ভিডিও এটা, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় যে তড়িৎচুম্বক চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তড়িৎচুম্বক চ্যাপ্টারে যেমন কোশ্চেন হবে, যে কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট আমাদেরকে পড়তে হবে, যেগুলো কভার করা খুবই দরকার, শুধু সেইগুলোই করাবো। আর এই রকম টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষাতেও দেখতে পারবে। ওকে, তো এই এই যে যে টপিকগুলো আমি পড়াবো শুধু এইগুলো কভার করে যাও এই চ্যাপ্টার থেকে, তাহলেই হবে, ঠিক আছে? আর তারপরে তো তোমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছো, আর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস ভিডিও আমি নিয়ে আসছি, ঠিক আছে? তো চলো শুরু করি। তড়িৎচুম্বক ওয়ান শট, যা কিছু পড়াবো সেইগুলোই সিলেবাসে আছে, ঠিক আছে? সিলেবাসের বাইরে থেকে কিছু পড়াবো না, আর টু দ্য পয়েন্ট পড়াবো, হাবি জাবি অনেক কিছু পড়বো না, ঠিক আছে? যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো। দেখো, তড়িৎচুম্বক চ্যাপ্টারটা শুরু হচ্ছে বায়ো-সাভার্ট সূত্র থেকে। এর আগে আমি আর একটা ক্লাস নিয়েছিলাম, ছোট ক্লাস, বেশি থিওরি পড়াইনি, ওখানে অল্প থিওরি পড়িয়েছিলাম, আমার মনে পড়ছে না, যদিও 15-16 মিনিটের হয়তো ক্লাসটা ছিল। তো ভাবলাম কি যে ওই পরপর ভিডিও নিয়ে আসার থেকে এই চ্যাপ্টারটা একবারে ওয়ান শট করে দিই, ঠিক আছে? দেখো, শুরু হচ্ছে বায়ো-সাভার্ট সূত্র থেকে। সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি হয়, কি ঘটনা ঘটে। একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র পাই আমরা, ঠিক আছে? এক মিনিট, আমি এখানে এমআইসিটা ফিক্সড করে নিই, ঠিক আছে? দেখো, তো এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন এই চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক আছে? একে এরকম করে রাউন্ড রাউন্ড করে ঘিরে ঘিরে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে, কোথায় চুম্বক ক্ষেত্র কতটা হবে? একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সেটা আমি জানি, কিন্তু কোথায় কতটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে? এখানে যতটা হবে এখানেও কি ততটাই হবে? এখানে কি কম হবে না বেশি হবে? এই জায়গাটায় কি বেশি হবে না কম হবে? তো এইটা জানার জন্য দরকার হলো বায়ো-সাভার্ট সূত্র, ঠিক আছে? তো বায়ো-সাভার্ট সূত্র এটা বলে দিল যে কোথায় চৌম্বক ক্ষেত্র কতটা তৈরি হবে। কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে শুধু এইটুকু বললে হবে না, কোথায় কতটা তৈরি হবে, তখন ও একটা ফর্মুলা দিল। বায়ো-সাভার্ট বলল, দেখো বন্ধু, তুমি যদি এটা একটা কারেন্টের তার ধরো, এটা একটা স্মল পোর্শন ডিএল, তো ডিএল থেকে আর ডিস্টেন্স দূরে তুমি যদি একটা পি পয়েন্ট নাও, তাহলে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কি হবে সেটা দেখা যাক। এই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে, এটা একটা স্পর্শক নিলাম ডিএল এ, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? তাহলে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইখান থেকে শুরু হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, ঠিক আছে? তো কি আইডিয়াল? কি আইডিয়াল হচ্ছে একটা স্মল কারেন্ট এলিমেন্ট, যার জন্য পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করলাম। স্যার সবই বুঝলাম, কিন্তু এই মিউ নটটা তো বুঝলাম না। মিউ নট হচ্ছে বায়ু মাধ্যমের, একটু নোট করবে খাতায়, ঠিক আছে? তাহলে এখনই পড়াটা হয়ে যাবে। বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এই মিউ নট হচ্ছে বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। স্যার এর কি কোনো ভ্যালু আছে? অবশ্যই এর ভ্যালু আছে। এর ভ্যালু হচ্ছে, মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। এইটা হচ্ছে মিউ নটের ভ্যালু। স্যার হেনরি পার মিটারে হেনরি কি কি বৃত্তান্ত, এগুলো পরে আসছি, তুমি শুধু এখন ভ্যালুটা জেনে রাখো। তাহলে তোমাকে যেখানে মিউ নট বাই 4 পাই বলে দেবে, তুমি সেখানে নির্দ্বিধায় কি বসাতে পারো? 10⁻⁻7 বসাতে পারো। মিউ নট মানে যদি এইটা হয়, তাহলে মিউ নট বাই 4 পাই মানে কত? 10⁻⁻7। আই থিঙ্ক ক্লিয়ার, বলো হবে? ঠিক আছে, তো এই ফর্মুলাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। ডান, বেশ। তাহলে এখান থেকে কি কোনো কোশ্চেন হতে পারে? অবশ্যই হতে পারে। তার আগে আমি আর একটা কথা বলবো, এই যে এই তারের মধ্যে দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে, তো এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তো পাবো আমি জানলাম, কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এইটা যদি তার হয়, এই তারের মধ্যে দিয়ে ওপরের দিকে কারেন্ট যাচ্ছে, আমি ডান হাতের বুড়ো আঙুলটা এই তারের কারেন্টের দিক বরাবর রাখবো। এই আঙুল গোটা যেদিকে ঘুরবে সেইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। এই আঙুল গোটা, এই যে এই আঙুল গোটা, এই আঙুল গোটা যেদিকে ঘুরবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এখানে যদি কারেন্ট যায়, আমি বুড়ো আঙুলটা রাখলাম, এই আঙুল গোটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভেতরের দিকে। আর এখানে আমি একটা কিউ বিন্দু নিলাম, এই কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে। কারণ দেখো, হাতটাকে এরকম করে ঘুরিয়ে ওপরের দিকে আনতে হচ্ছে, তাহলে এইখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে। এইটা ক্রস, ক্রস মানে ইনওয়ার্ড, আর ডট মানে আউটওয়ার্ড। ক্রস মানে ইনওয়ার্ড, ডট মানে আউটওয়ার্ড। দেখো আই থিঙ্ক ক্লিয়ার হবে?
বেশ, ঠিক আছে। এবার আমি এখানে যে তারটা নিয়েছিলাম, এই তারটা যে কোনো আরবিট্রারি শেপের একটা তার ছিল, ঠিক আছে। এবার যদি আমাকে স্পেসিফিক বলে দেয় এই রকম কোনো তার, সোজা তার, তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে? তাদের আলাদা আলাদা এক্সপ্রেশন আছে, চলো দেখি। যদি বলে একটা সসীম দৈর্ঘ্যের তার, মানে এই তারটা এতটাই, ঠিক আছে, সসীম দৈর্ঘ্যের তার, এই সসীম দৈর্ঘ্যের তারের মধ্যবিন্দু থেকে পি দূরত্বে, মধ্যবিন্দু থেকে এই যে আর দূরত্বে পি একটা বিন্দু নিলাম, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? কি করব দেখো, এটাকে আমি ড্রয়িং করব, ঠিক আছে, ডট ডট করে জোড়া লাগিয়ে দিলাম। এই অ্যাঙ্গেলটা θ1 ধরো, আর এই অ্যাঙ্গেলটা θ2 ধরো, এখানটা জায়গা নাই, ঠিক আছে, এটাকে θ2 ধরলাম, আর দূরত্বটা আর। তাহলে এই দিকে যদি কারেন্ট যায়, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র যেটা হবে, এই যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যেটা হবে, সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি সমান μ0I/4πr sin θ1 প্লাস sin θ2। আশা করি ক্লিয়ার। বি ইকুয়াল টু μ0I/4πr sin θ1 প্লাস sin θ2। এইটা হচ্ছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। কার জন্য? সসীম দীর্ঘ তার, সসীম দীর্ঘ তার, দীর্ঘ বানানকে লিখছি দেখো, সসীম দীর্ঘ তার, সসীম দীর্ঘ তারের জন্য এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা মনে রাখবে, ভুলবে না। আচ্ছা স্যার, এই তারটা যদি অসীম দীর্ঘ হয়ে যায় তাহলে কি হবে? দেখো, অসীম দীর্ঘ যদি হয়ে যায়, তার মানে তুমি এইটাকে ডট 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 এইদিকে ডট 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 করে বাড়াতেই থাকবে, তাহলে এইটাও তখন উঠে যাবে, অনেকটা উঠে যাবে, এইটা এরকম থেকে এরকম হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেল কত হবে? তখন স্যার এইটা এরকম করে চলতেই থাকবে, আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে, এরকম করতে করতে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে স্যার যদি অসীম দীর্ঘ তার হয়, তার মানে যদি ইনফাইনাইট ওয়্যার হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে স্যার θ1 সমান 90 ডিগ্রি, আবার θ2 সমানও কিন্তু 90 ডিগ্রি। আর θ1 আর θ2 যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে আমি sin 90 প্লাস sin 90 কত পাবো? 1 প্লাস 1 2 পাবো। আর যদি 2 পাই, তাহলে সেই ক্ষেত্রে বিটা কি হবে দেখো, তাহলে বি হয়ে যাবে μ0I/4πr, হ্যাঁ, ইন্টু 2, তাহলে 2 2 এ 4 কাটবে, তাহলে কত হবে? μ0I/2πr। ব্যাস, তাহলে এইটা অসীম দীর্ঘ তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, অসীম দীর্ঘ তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। স্যার এখান থেকে কিরকম কি অঙ্ক আসবে দেখবো, তার আগে আর একটা এক্সপ্রেশন আমি তোমাদেরকে বলবো। দেখো, যদি বলে সেমি ইনফাইনাইট মানে অর্ধ অসীম, সেমি ইনফাইনাইট, তখন কি হবে? সেমি ইনফাইনাইট হলে, স্যার সেমি ইনফাইনাইটের কেসটা তার মানে আপনি বলতে চাইছেন যে এইরকম একদিক অসীম, একদিক অসীম, আর একদিক স্যার অসীম নয়, এইটাই তো সেমি ইনফাইনাইট। এই বিন্দুটা পি বিন্দু, তাহলে একদিক অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর একদিক 0 ডিগ্রি, এই দিকের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এই দিকের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাহলে একদিক 90 একদিক 0, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, বি ইকুয়াল টু হয়ে যাবে μ0I/4πr sin 90 প্লাস sin 0, তার মানে μ0I/4πr, ব্যাস, আর কিছু হবে না, sin 91 sin 0 0, ডান। তাহলে এইটা হলো সেমি ইনফাইনাইট বা অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। তাহলে দেখো, আমি সসীম দীর্ঘ তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা পড়লাম, আমি অসীম দীর্ঘ তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা পড়লাম, আমি অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা পড়লাম। খুব ভালো করে ফর্মুলাগুলো দেখে নাও, এই প্রত্যেকটা ফর্মুলা দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক আসে, ঠিক আছে। বেশ, আশা করি ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনে যাব। এবার আমি একটুখানি দেখি যে কি কি অঙ্ক তোমাদের জন্য ওয়েট করছে। চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। আশা করি খুব ইজি থাকবে কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে, ওহো মুভিং কয়েল গ্যালভানোমিটার, অনেক দূরে চলে গেছি, এই কোশ্চেনটা তোমাদের জন্য এখন না, করব একদম শেষে করব এই কোশ্চেনটা। দেখা যাক প্রথম কি কোশ্চেন ওয়েট করছে। প্রথম কোশ্চেন বলছে আইডিয়াল আর নো, কোশ্চেনগুলো একটু মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে। ও ঠিক আছে, 1, ঠিক আছে, এটা দেখি একটু। একটি, এই তো একদম পারফেক্ট কোশ্চেন। একটি বর্তমান উপাদানের জন্য আইডিয়াল ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার মিটার, বেশ ডান। নেক্সট,
আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত হবে? একটা যে কোনো একটা উপাদানে তার আছে, তো আইডিয়াল মানে একটা ক্ষুদ্র সেকশন বলে দিয়েছে যেটা 4 অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত? একদম ইজি কোশ্চেন বলেছে ভাই। আমি যে ফর্মুলাটা এখানে শিখলাম সেটা কি না, বি ইকুয়াল টু, একদম প্রথম ফর্মুলা মনে করো, একদম প্রথম ফর্মুলা থেকে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন 90 বাই আর স্কোয়ার। তো এখানে মিউ নট বাই 4 পাই তো 10⁻⁻7, আইডিয়াল তো ভাই তুমি জানো 4 বলে দিয়েছে, সাইন 90 1 বসাবে, আর আর কত, আর 20 সেন্টিমিটার, এটাকে মিটার করবে, তার মানে 20 ইন্টু 10⁻²। ডান। দেখো হবে, তাহলে 4 5 20, ওকে। এটা দেখো -2 আর -7 কেটে দাও, তাহলে কত হবে 10⁻⁻5, তাহলে 1/5 তার মানে 0.2, 0.2, একদম 0.2, ঠিক আছে, 0.2 ইন্টু 10⁻⁻5, এত টেসলা, ঠিক আছে। কোথাও কি ভুল করছি? 1/5, এখানে কত অ্যান্সার আছে? এই তো মিলে গেছে, ঠিক আছে। 2 ইন্টু 10⁻⁻4 টেসলা, 0.2 ইন্টু 10⁻⁻5 টেসলা, তার মানে 2 ইন্টু 10⁻⁻4 টেসলা। তাহলে ডাইরেক্ট প্রথম যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলা বসিয়ে দাও, ইউ উইল গেট দ্য অ্যান্সার, ওকে। ডান, ওকে। এবার নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য কি ওয়েট করছে সেটা দেখা যাক। 1 নাম্বার কোশ্চেন তো করলে, খুব ভালো কথা। 2 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। 2 নাম্বার কোশ্চেন বলছে একটা বর্তমান উপাদানের জন্য, যে কোনো একটা উপাদান, ঠিক আছে, আইডিয়াল দ্বিগুণ করা হলে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? একদম ইজি কোশ্চেন ভাই, হালুয়া কোশ্চেন। আমি বারবার ফর্মুলাটা তোমাদের জন্য লিখবো যাতে তোমরা ভুল না করো। বি ইকুয়াল টু কি না, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখান থেকে ভ্যারিয়াস টাইপ অফ কোশ্চেন হতে পারে। তোমাকে বলতে পারে আইডিয়াল যদি দ্বিগুণ করা হয় তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে বি দ্বিগুণ হবে, তাহলে এখানে তো দ্বিগুণ হয়ে যাবে। তোমাকে বলতে পারে যদি দূরত্বটাকে যদি দ্বিগুণ করা হয়, দেখো বি ভ্যারিজাজ 1/r², এটা মাথায় রাখবে। তাহলে দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে বি কত হবে? আর এর জায়গায় যদি 2r বসাই, তাহলে আর এর জায়গায় 2r বসালে এটা হয়ে যাবে 4r²। তাহলে কিন্তু বি ড্যাশ হবে b/4। তাহলে দূরত্ব দ্বিগুণ করলে কিন্তু চৌম্বক ক্ষেত্র 1/4 হয়ে যাবে। দূরত্ব দ্বিগুণ করলে চৌম্বক ক্ষেত্র হবে 1/4, এটা মাথায় রাখবে, ঠিক আছে। কারণ বি ভ্যারিজাজ 1/r²। ডান, ওকে, নো প্রবলেম। এবার চলো যেখানে আমরা ছিলাম, কোথায় ছিলাম, এই যে, বেশ তো হলো, তোমরা তো এই ফর্মুলাগুলো শিখলে, নো প্রবলেম। এবার দেখো, এবার আমরা একটা নেক্সট থিওরি বুঝি। তাহলে আমরা প্রথমে কি পড়লাম না, সসীম দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্য, অর্ধ অসীম। এবার আমরা পড়বো কোনো গোলীয় পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়, ঠিক আছে। সার্কুলার ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়? দেখো, সার্কুলার ওয়্যারের জন্য বা গোলীয় পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, এইটা একটা সার্কুলার ওয়্যার, বেশ। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে ভাই? আই কারেন্ট যাচ্ছে, ভালো কথা। আমি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, কি করব? এখান থেকে আর ডিস্টেন্স দূরে, এটা আর ডিস্টেন্স দূরে আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএল। ডিএল এর দিক কোন দিক? ডিএল এর দিক স্পর্শক বরাবর, সেটা আমি তোমাকে আগেও কিন্তু বলেছিলাম যে ডিএল এর দিক সবসময় হবে স্পর্শক বরাবর। বেশ, বায়োসাভার্ট সূত্র যখন পড়িয়েছিলাম তখনই বলেছিলাম। তাহলে আর আর ডিএল এদের মধ্যে অ্যাঙ্গেল কত? আর আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল স্যার 90 ডিগ্রি। এবার আমি বায়োসাভার্ট সূত্র কাজে লাগাবো। বায়োসাভার্ট সূত্র বলছে কি না, বি ইকুয়াল টু, হ্যাঁ, আমি যদি এটা ক্ষুদ্র অংশ নিই তাহলে ডিবি, কারণ শুধুমাত্র ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র দেখছি, ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র, ডিএল এর জন্য, তাহলে সেটা কি ডিবি। ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র তো ক্ষুদ্রই হবে, তাহলে ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন 90 বাই আর স্কোয়ার। ওকে স্যার, নো প্রবলেম। এবার মিউ নট আই বাই 4 পাই আইডিয়াল, তো এখানে ডিএল তো ডিএলই আছে, আর এখানে আর স্কোয়ারটা বসে গেল সাইন 91। কিন্তু স্যার আমি তো গোটা পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছি কেন্দ্রে, এইটুকুর জন্য তো চাইনি। তাহলে তুমি কি করবে? ইন্টিগ্রেশন করবে, করার দরকার নেই। দেখো ডিএল 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 ডিএল, সব কটা ডিএল যদি তুমি যোগ করে দাও তাহলে 2πr পেয়ে যাবে। তাহলে বি সমান কত হবে? মিউ নট আই বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 2πr। ব্যাস, ডান।
তাহলে ফাইনালি তুমি পাই পাই কেটে দিলে, আর আর কেটে দিয়ে তুমি একটা আর পড়ে থাকলো, 2 2 4 কেটে দিলে, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ব্যাস ডান। স্যার যদি এন পাকের কুণ্ডলী হয়, এন পাকের কুণ্ডলী হলে হবে মিউ নট এন আই বাই 2r। এন পাকের হলে হবে মিউ নট এন আই বাই 2r। এক পাকের জন্য মিউ নট আই বাই 2r, আর এন পাকের জন্য মিউ নট এন আই বাই 2r। বলো ক্লিয়ার বন্ধু? ঠিক আছে, দেখো ক্লিয়ার। তো এই ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়েও কিন্তু কোশ্চেন আসে। ওকে চলো নেক্সট কোশ্চেন কিছু আছে কিনা দেখি তোমাদের জন্য। আমরা দুটো কোশ্চেন অলরেডি করে ফেলেছি, এবার আমরা চলে যাব 3 নাম্বার কোশ্চেনে, নাম্বার 3। কি বলছে 3 নাম্বার কোশ্চেন দেখি। একটা দীর্ঘ সরল পরিবাহীতে, একটা দীর্ঘ সরল পরিবাহীতে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহী থেকে 5 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? একদম হালুয়া কোশ্চেন ভাই। যখনই তোমাকে বলবে দীর্ঘ সরল, তার মানে বুঝে নেবে এটা অসীম দীর্ঘ, বুঝে নেবে এটা অসীম দীর্ঘ। তাহলে কি হবে যে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। বেশ ভালো কথা। মিউ নট মানে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। আই বলা আছে, আই কত? 10। বেশ খুব ভালো কথা। 2 পাইটাকে আমি অ্যাজ ইট ইজ 2 পাই রেখে দেবো, আর আর এর জায়গায় কত লিখবো? 5 সেন্টিমিটার দূরে, তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। বেশ 2 পাই কাটলো, আর এখানে 2 হয়ে গেল, কারণ 2 2 4। ওকে বেশ দেখো, তাহলে এই দেখো 2 আর 10 20, তাহলে 5 4 20, ওপরে 4 হয়ে গেল, ইন্টু -7 -2, তার মানে 10 টু দি পাওয়ার -5 টেসলা। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টেসলা। অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার। বলো, আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপার ক্লিয়ার। ডান, ঠিক আছে। তাহলে এবার আমি নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। দেখো প্রত্যেকটা কোশ্চেন এখানে খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি সলভ করাচ্ছি। ভুং ভাং কোশ্চেন সলভ করাবো না, আমি তোমাদেরকে আগেই বলেছি। ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড পড়াবো, পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড। ওকে ওকে, নেক্সট দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন আমরা করে ফেলেছি। 4 নাম্বার কোশ্চেন দেখি কি ওয়েট করে আছে তোমাদের জন্য। ওকে 4 নাম্বার কোশ্চেন দেখি, এটা 4। ওকে 4, ঠিক আছে, একদম কারেক্ট আছে। বলো কি হবে। একটা দীর্ঘ, এইদিকে দিই, একটা দীর্ঘ পরিবাহীর 10 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্র 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টেসলা। পরিবাহীতে তড়িৎ প্রবাহ কত? তার মানে কি, এখানে সবকিছু বলে দিয়েছে, তোমাকে কারেন্ট বের করতে দিয়েছে। তাহলে এই একই ফর্মুলা, বি সমান মিউ নট আই বাই 2 পাই আর। ঠিক আছে, সবকিছু বসাবে, আই বের করবে। আর আই কত হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে। কমেন্ট সেকশনে কি লিখবে? 4, ঠিক আছে, ডট দিয়ে অ্যান্সার লিখবে। ঠিক আছে, যারা ভিডিওটা দেখবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি জানি এই ভিডিওটা প্রথম, ঠিক আছে, এতটা ভিউ যাবে না, কিন্তু যত এক্সাম এগিয়ে আসবে এই ভিডিওটার প্রয়োজনীয়তা তত বাড়বে। ঠিক আছে, তো এখন থেকে দেখো, অনেক সুবিধা হবে। আর তখন দেখলে হয়তো তোমরা ভিডিওটা দেখবে ঠিকই, ক্লাসটা করবে, কিন্তু তখন না এত কিছু আমাদের মাথায় আর ঢুকবে না। বুঝতে পেরেছো? ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে ভাই। বুঝতে পেরেছো কি বলছি? শুধু তো পড়াশোনা করো না, পড়াশোনা, গেম, এটা ওটা আরো কত কি আছে, তাই না? তো এখন থেকে একটু একটু করে পড়ো, তো পরে অসুবিধা হবে না। নেক্সট দেখো, দেখি নেক্সট কি কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করে আছে দেখি। নেক্সট কোশ্চেন বলছে, এই যে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলা হচ্ছে? একটি দীর্ঘ পরিবাহীর থেকে দূরত্ব দ্বিগুণ করলে চৌম্বক ক্ষেত্র কি হবে? তো দীর্ঘ পরিবাহীর বি ইকুয়াল টু আমরা কি দেখলাম? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। তো বি ভ্যারিজাজ কি? 1 বাই আর। তো দূরত্ব যদি দ্বিগুণ করো তাহলে চৌম্বক ক্ষেত্র কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এইখানে যদি 2 বসিয়ে দাও তাহলে চৌম্বক ক্ষেত্র কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি ড্যাশ হয়ে যাবে বি বাই 2। ঠিক আছে, তাহলে অর্ধেক হবে। ব্যাস। নেক্সট কোশ্চেন দেখি কি ওয়েট করছে তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল, কোশ্চেন নাম্বার 5 হলো, এবার কোশ্চেন নাম্বার 6 দেখি। সেম রিলেটেড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। বলো এটা কি হবে অ্যান্সার। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলিতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কেন্দ্রস্থলে চৌম্বক ক্ষেত্র কি হবে? একদম ইজি কোশ্চেন ভাই। ঠিক আছে, এক্ষুনি আমরা সলভ করলাম, এই মানে সলভ করলাম মানে প্রুফ করলাম এই ফর্মুলাটা।
বলেছি না প্রত্যেকটা ফর্মুলা দিয়ে অঙ্ক করাবো। বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r। ব্যাস, তাহলে বসিয়ে দাও। মিউ নট তো তুমি জানো 4 পাই ইন্টু 10⁻⁻⁷। আই কত? আই হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার। ওকে, 5 দাও। আর এখানে 2 গণিত আর আর 10 সেন্টিমিটার, একে মিটার করতে হবে, তাহলে এখানে 10 আর উপরে দিয়ে দাও 100। -2 না লিখে আমি 100 করে দিলাম, কোনো চাপের কিছু নাই, ঠিক আছে, যা খুশি করতে পারো। 10 10 এ 100 কেটেও দিলাম। বেশ, 2 2 এ 4 কেটে দিলাম, ঠিক আছে। পাই দিয়ে অ্যান্সার আসবে। দেখো পাই হচ্ছে 3.14, তাহলে 3.14 ইন্টু 2, তার মানে 6.28। বেশ, এই দুটো হয়ে গেল। 5 10 এ 50। আচ্ছা, 50 যদি থাকে তাহলে তো অ্যান্সারটা মনে হচ্ছে একটু গন্ডগোল আসতে পারে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, দেখা যাক, শেষ পর্যন্ত দেখা যাক কি আসে। তাহলে 6.28 তো হলো। বেশ, ইন্টু 5 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, 5 8 এ 40, 5 2 এ 10 আর 4 এ 14, ঠিক আছে। আর 5 6 এ 30 আর 1 এ 31 ইন্টু 10⁻⁻6। আচ্ছা দেখো 314 এসছে। আর যাই হোক, আমি এখানে বেশি কিছু আর দেখবো না, একটাতেও নেই, শুধু একটাতেই আছে এইটা, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। 3.14 ইন্টু 10⁻⁻5 টেসলা। আচ্ছা, এখানে আমি ক্যালকুলেশনটা একবার দেখবো যে কি হচ্ছে। 3.14 আর আমাদের এসছে 3140, এতটা ডিফার করা উচিত ছিল না। ও হো, পয়েন্টটা বসাইনি, দেখেছো, ঠিক আছে, ডান, এবার হয়ে গেছে, এত টেসলা, ঠিক আছে, ক্লিয়ার। এরকম ইজি ইজি কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে, ভেবো না যে বিশাল কিছু কঠিন কোয়েশ্চেন আসবে, কিছুই না। কিন্তু প্রবলেমটা কি জানো, যখন তুমি এক্সাম হলে যাবে, এই ফর্মুলাগুলো তোমার যদি মনে না থাকে তুমি কিন্তু পারবে না। আর এই ফর্মুলাগুলো, এতগুলো চ্যাপ্টার পড়ার পরে ফর্মুলা তখনই মনে থাকবে যখন তুমি ওয়েল অ্যান্ড গুড প্র্যাকটিসের মধ্যে থাকবে, বোঝা গেল। বেশ, এবার দেখো, এবার আমরা পড়বো আবার অঙ্ক করবো ঠিকই, কিন্তু এবার একটু থিওরিতে আসি। এবার পড়বো অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র। দেখো অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র কি জিনিস। অ্যাম্পিয়ার বলে এক সায়েন্টিস্ট, সে বলছে যদি কোনো কারেন্টের তার দিয়ে কারেন্ট যায়, ঠিক আছে, আর তার জন্য তুমি যদি আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বের করতে চাও, তাহলে যেখানে চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছো তার ওপর দিয়ে একটা ইমাজিনারি লুপ নিয়ে নাও। ইমাজিনারি লুপ, তার মানে এই লুপের বাস্তবে কোনো ভ্যালিডিটি নাই, এটা একটা ইমাজিনারি লুপ, ঠিক আছে। আর এই লুপ বরাবর তুমি চৌম্বক ক্ষেত্র ভেক্টরের ইন্টিগ্রেশন করো, তার মানে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজড। তার মানে এই চৌম্বক ক্ষেত্র ভেক্টরের ইন্টিগ্রেশন এই গোটা পথ বরাবর হবে মিউ নট ইন্টু আই এনক্লোজড। এনক্লোজড মানে এর ভেতরে যতটা কারেন্ট আছে, এর ভেতরে যতটা আছে, এনক্লোজড, ENCLOSED, বোঝা গেল। এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজড। এবার তুমি বলবে স্যার এটার একটা অ্যাপ্লিকেশন দেখান, দেখি, দেখাচ্ছি। দেখো অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালাটা তোমার মনে আছে, এখনই পড়লে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2πr। এইটাকে অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আনা যাবে খুব ইজিলি। কি করে দেখবে, ধরে নাও এটা একটা অসীম দীর্ঘ ঋজু পরিবাহী, এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছো, ঠিক আছে, পি বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছো। তাহলে তুমি এর ওপরে যে কোনো একটা ক্ষুদ্র অংশ নাও ডিএল, তাহলে ডিএল এর দিক কোন দিকে, স্পর্শক বরাবর। আর চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, এই যে চৌম্বক ক্ষেত্রটা বলেছিলাম না, এরকম করে ঘুরবে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কত, স্পর্শক বরাবর, ঠিক আছে। তাহলে এই দিকেই বি, আবার এই দিকেই ডিএল, এদের মাঝের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, এদের মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে বি আর ডিএল এর অ্যাঙ্গেল, বি আর ডিএল এর মাঝের অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমি এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ক্লোজ লাইন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। পরের লাইনে আমি লিখব ইন্টিগ্রেশন বি ডিএল কস 0 ডিগ্রি
ইকুয়াল টু মিউ নট আই, কস জিরো তো 1, বিটাকে বাইরে বের করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশনটা শুধু হয়ে গেল কার ওপর, ডিএল এর ওপর, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট আই। দেখো ডিএল 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 যোগ করতে করতে গেলে কত হবে, 2 পাই আর হবে কিনা, 2 পাই আর হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে যোগ আর কিছু না, তাহলে বি গণিত 2 পাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট আই। তাহলে বি কত পেলে, তাহলে বি পেয়ে গেলে দেখো মিউ নট আই বাই 2 পাই আর, ব্যাস। তাহলে তুমি অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে কত সহজেই চৌম্বক ক্ষেত্র বের করে দিলে দেখো, অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য মিউ নট আই বাই 2 পাই আর। এটাই হচ্ছে বিউটি অফ অ্যাম্পিয়ার্স ল, বুঝতে পেরেছো? যদিও তোমাদের প্রমাণ আসবে না আমি মানছি, কিন্তু এই প্রমাণগুলো না দেখলে তুমি তো ফান্ডামেন্টাল জিনিসটা ক্লিয়ার করতে পারবে না, আর ফান্ডামেন্টাল জিনিস না জানলে ফিজিক্সের সলিউশন হয় না, বুঝলে? এমসিকিউ বেশি কঠিন ফিজিক্সের, এটা যতদিন তুমি বুঝতে না পারবে ততদিন তোমার ম্যাচুরিটি আসবে না। হ্যাঁ, ফিজিক্সের এমসিকিউ বেশি কঠিন, এটা যারা ফিজিক্স পড়ে ভালো তারা জানে। হ্যাঁ, যে থিওরিটিক্যাল কোশ্চেন করা সহজ, কিন্তু এমসিকিউ করতে গেলে থিওরির বেসটা ক্লিয়ার হতে হবে। ওকে, বেশ, দেখো এবার আমরা দেখব এই অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র কাজে লাগিয়ে একটা সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র কত হয়। এবার আমরা পড়বো সলিনয়েড। দেখো ভাই, একটা সলিনয়েড দেখতে হয় এরকম, তার মানে সলিনয়েড, সলিনয়েড কি, সলিনয়েড হচ্ছে অনেকগুলো গোল গোল তারের সমষ্টি, অনেকগুলো গোল গোল, আমি ইমাজিন করতে পারি অনেকগুলো গোল গোল তার এরকম করে পরপর পরপর থেকে তৈরি করেছে একটা সলিনয়েড। তো ভাই একটা তারের মধ্যে কারেন্ট গেলে যদি চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হতে পারে, একটা সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হতে পারে না? অবশ্যই পারে, কিন্তু রাশিমালাটা কত হবে সেটা বের করব। ধরে নাও এই সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল, আর মোট পাক সংখ্যা এন, এরকম কটা পাক আছে, এনটা পাক আছে, কিন্তু এনটা পাক এইখানে লিখলে হবে না, ও সরি, এনটা পাক এইখানে লিখলে হবে না, আমি নিচে লিখে দিচ্ছি এইখানে কটা পাক আছে, টোটাল এনটা পাক আছে, তোমরা খাতায় লিখবে পাক সংখ্যা এন। বেশ, এবার এই কেন্দ্রে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, কেন্দ্রে, ঠিক আছে, অক্ষের ওপর, অক্ষের ওপর কোনো বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তাহলে কি করব, আমি একটা ইমাজিনারি লুপ নেব, ইমাজিনারি লুপ, যেটাকে আমি বলবো অ্যাম্পিরিয়ান লুপ। এইটা হচ্ছে একটা ইমাজিনারি লুপ, এটা কার লুপ, এটা অ্যাম্পিরিয়ান লুপ। বেশ ভালো কথা, এই অ্যাম্পিরিয়ান লুপ বরাবর আমি ইন্টিগ্রেশন করব। কি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ক্লোজ লাইন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। স্যার মিউ নট আই তো হবে না স্যার, এনটা টার্ন আছে, একটা টার্নে আই, তাহলে এনটা টার্নে মিউ নট এন আই, কারণ বলেছিল আই এনক্লোজড, ঠিক আছে। এবার এইটাকে আমি ভাঙবো, কি করে ভাঙবো দেখো, ইন্টিগ্রেশন প্রথমে হবে, এটাকে লুপটার নাম দেবো, হ্যাঁ লুপটার নাম দিচ্ছি, কি নাম দেবো বলো তো, পি কিউ আর এস, পি কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হবে দেখো, একবার হবে পি কিউ বরাবর বি ডট ডিএল, ভেঙে দিচ্ছি, তারপরে হবে কিউ আর বরাবর বি ডট ডিএল, তারপরে হবে প্লাস দিলাম আর এস বরাবর পি কিউ আর এস, ঠিক আছে, আর এসটা কোনটা, ওই উপরে আছে আর এস, ঠিক আছে, সেখানেও বি ডট ডিএল। বেশ, আর একবার হবে ইন্টিগ্রেশন এক পি কিউ কিউ আর আর এস 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 পি অ্যালং এস পি বি ডট ডিএল, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই। এবার এখানে একটা মজাদার ব্যাপার হবে, এটা একটু ভালো করে বুঝতে হবে, কালিটা চেঞ্জ করে নি তাহলে বুঝতে পারবে। দেখো তুমি যখন অ্যালং পি কিউ যাচ্ছ তখন এই দিকে যাচ্ছ, আবার এই দিকেই ডিএল, যেদিকে বি সেই দিকেই ডিএল। যদি এরকম হয় যেদিকে বি সেই দিকেই ডিএল, এরকম যদি কেস হয়, ঠিক আছে, তাহলে থিটা কত হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এইটা আমি পাবো, এটা ভ্যালিড, কারণ কস কস 0 1। যখন তুমি এই পথ বরাবর যাচ্ছ, বি তো ভাই এই দিকে, স্যার বি এই দিকে আপনি কি করে বুঝছেন, দেখো একটা জিনিস হয়তো আমি মিস করে গেছি বলতে, যদি একটা গোলীয় পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে কারেন্টের দিক বরাবর এই আঙুল গোটাকে ঘোরাবো, এই আঙুল গোটাকে কারেন্টের দিক বরাবর ঘোরাবো, বুড়ো আঙুলটা যেদিকে থাকবে
সেইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এই দিকে চৌম্বক ক্ষেত্রের দিক। আর কারেন্ট যদি এই রকম করে যায় তাহলে ডাউনওয়ার্ড, এরকম করে গেলে এই দিকে, এরকম করে গেলে ভেতরের দিকে। ঠিক আছে, এবার এখানে এসো। এবার তুমি যদি এই পাক বরাবর যদি ঘোরাও আঙুল গোটা, মানে এই আঙুল গোটা, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? ওই দিকে। তাহলে এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে, তাহলে এইটা চৌম্বক ক্ষেত্র, আর উপরের দিকে ডিএল অ্যাঙ্গেল 90। স্যার cos 90 তো জিরো, স্যার cos 90 জিরো হলে এইটা থাকবে না, জিরো হয়ে যাবে। আবার যখন তুমি এখান থেকে এখানে আসছো না, তখন বি জিরো, তার মানে কোনো চৌম্বক ক্ষেত্রই নাই, আর চৌম্বক ক্ষেত্র না থাকলে এইটা জিরো হয়ে যাবে। আর যখন তুমি এখান থেকে এখানে আসছো, তখন আবার থিটা 90 ডিগ্রি, আবার জিরো। তাহলে একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে প্রথম টার্মটা। তাহলে প্রথম টার্মটা কত? প্রথম টার্মটা হবে বিডিএল cos 0 ডিগ্রি। ঠিক আছে, বিডিএল cos 0 ডিগ্রি। ওকে, ইন্টিগ্রেশন তো হবেই ভাই, ইন্টিগ্রেশন পি কিউ আমি আগে বসিয়ে দিলাম, তারপরে ইন্টিগ্রেশন করছি। তাহলে পড়ে থাকলো মিউ নট এ নাইন। আচ্ছা স্যার, এই যে ডিএল, ডিএল মানে এইটুকু, ডিএল 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 যোগ করতে গেলে পুরোটাই পেয়ে যাবো। আমি এই দৈর্ঘ্যটাকে এল ধরছি, তাহলে আমি ইন্টিগ্রেশন ডিএল কত লিখবো? এল লিখবো। তাহলে বি কে বাইরে বের করে দিলাম, সুষম চৌম্বক ক্ষেত্র সেই জন্য, আর ডিএল কে আমি পেলাম এল, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট এ নাইন। তাহলে ফাইনালি আমি যেটা পেলাম সেটা বি ইকুয়াল টু মিউ নট এন বাই এল ইন্টু আই। তাহলে মিউ নট স্মল এন ইন্টু আই, ব্যাস পেয়ে গেলাম মিউ নট এন আই। এটা ভুলবে না। স্যার এই এনটা কি? এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এন বাই এল, এইটাই এন। এই এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এন বাই এল। বক্স করে ঘিরে রাখো, চরম ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন দেবেই দেবে, গ্যারান্টিড। ঠিক আছে, এত ইম্পর্টেন্ট মিউ নট এন আই, আর খুব সহজ, যারা এটা একবার শিখেছে সে কিন্তু অঙ্ক ছেড়ে আসবে না, এইটুকু শিওর হবে। এবার আমরা পড়বো টোরয়েড। দেখো টোরয়েড কি জিনিস একটু বোঝা যাক। টোরয়েড ঠিক সলিনয়েডের মতোই, কিন্তু শেপটা হচ্ছে গোলাকার। তার মানে টোরয়েড কেমন? টোরয়েড হচ্ছে ঠিক এইরকম, এইটা হচ্ছে টোরয়েড। ঠিক আছে, এর ওপরে তার জড়ানো থাকে, ঠিক এতটাও বিচ্ছিরি হয় না, চেষ্টা করছি পুরোপুরি গোলাকার আকার। এই এর ওপরে তার জড়ানো থাকে, ঠিক আছে, এরকম ভাবে তার রাউন্ড করা থাকে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তার জড়ানো থাকে। ওকে, নো প্রবলেম। আই যাচ্ছে, আই আসছে, বেশ। এখান থেকে হ্যাঁ আর ডিস্টেন্স দূরে পি বিন্দুতে, অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বলা হয়েছে। তাহলে এই অক্ষের ওপর দিয়ে আমি একটা অ্যাম্পিরিয়ান লুপ ইমাজিন করব। তাহলে অ্যাম্পিরিয়ান লুপটাকে আমি একটু অন্য কালারে নিই, তাহলে বুঝতে পারবে। এর ওপর দিয়ে আমি একটা অ্যাম্পিরিয়ান লুপ ইমাজিন করব, কারণ ওই পি বিন্দুতেই আমাকে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। আর অ্যাম্পিয়ার বলেছে যে তুমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবে, তুমি সেই বিন্দুর উপর দিয়ে কিন্তু অ্যাম্পিরিয়ান লুপটা ইমাজিন করবে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আমি ইমাজিন করেছি, ভালো কথা। এখানে টোটাল নাম্বার অফ টার্ন যেটা আছে সেটা হচ্ছে এন। বেশ, এইটা হচ্ছে কি টোরয়েডটা, এই যে সাদা দাগ দুটো দেখতে পাচ্ছ, এটা টোরয়েডের একদম পুরো স্ট্রাকচারটা। আর এর মাঝের যে ইমাজিনারি লাইনটা, যেটা স্কাই কালারের লাইনটা আছে, এর ওপরে আমি চৌম্বক ক্ষেত্র বের করছি পি বিন্দুতে। তাহলে এখানে আমি একটা ক্ষুদ্র অংশ নেব ডিএল। ঠিক আছে, তো ডিএল এর দিক হবে এই দিকে, আবার বি এরও দিক হবে এই দিকে, কারণ তুমি যদি এই দিকে একটা স্ক্রুকে ঘোরাও তো এই দিকে এগোবে। তাহলে মাঝের অ্যাঙ্গেল তুমি ইজিলি পেয়ে গেলে, স্যার মাঝের অ্যাঙ্গেল এখানে হবে থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। আর থিটা যদি 0 ডিগ্রি হয়, তুমি কিন্তু দেখতে পেয়ে গেলে যে cos থিটা কত হবে? cos থিটা 1 হবে, কারণ cos থিটা জানা খুব দরকার। তার কারণ ইন্টিগ্রেশন বি ডট ডিএল দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই। এটা তো অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্রটাই লিখলাম। বেশ, দেখো আমি বিটাকে বাইরে বের করে দিলাম, কারণ সুষম চৌম্বক ক্ষেত্র, ওই জন্য ডিএল ইন্টিগ্রেশন, তাহলে ভেতরে পড়ে থাকলো ডিএল দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই। তুমি এখানে যদি ডিএল 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 যোগ করতে করতে যাও, তাহলে কি পাবে বলো তো? তাহলে তুমি পেয়ে যাবে 2 পাই আর। তাহলে ফাইনালি তুমি এখানে পেয়ে গেলে যে বি ইন্টু 2 পাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই। ওকে, নো প্রবলেম স্যার। তাহলে ফাইনালি বি কত পেলে? আমি তো চৌম্বক ক্ষেত্র বের করতেই চাইছি, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বের করতে চাইছি। তাহলে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কি পাবো? মিউ নট এন বাই 2 পাই আর ইন্টু আই। তাহলে মিউ নট এন আই, মিউ নট এন আই। ব্যাস, এইটা হলো চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। বি ইকুয়ালস টু মিউ নট এন আই। স্যার সলিনয়েডেও পড়েছিলাম বি ইকুয়াল টু মিউ নট এন আই, আবার এখানেও পড়লাম বি ইকুয়াল টু মিউ নট এন আই।
তা কি করে সম্ভব স্যার? দেখো ভাই, সলিনয়েডে এই এনটা ছিল, মনে করে দেখো এন ছিল এন বাই এল, কিন্তু এখানে এই এন হচ্ছে এন বাই টু পাই আর। ঠিক আছে, ওখানে ছিল এন বাই এল আর এখানে এন বাই টু পাই আর। ক্লিয়ার কি বললাম? দেখো এটা হচ্ছে ঘটনা, একটা এন বাই এল আর একটা হচ্ছে এন বাই টু পাই আর, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বেশ, কারণ দেখো এখানে তো এই স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারটা তো বৃত্তাকার, তাহলে সেই জন্য টু পাই আর। দৈর্ঘ্য তো এখানে তুমি কোনো লিনিয়ার দৈর্ঘ্য পাবে না, আর ওখানে লিনিয়ার দৈর্ঘ্য ছিল সেই জন্য। ব্যাস, এবার এটা দিয়ে অঙ্ক করা যাক, ভালো করে লিখে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে। হ্যাঁ, যা খুশি করো, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রেখো। নেক্সট চলো তাহলে অঙ্ক করা যাক। এখান থেকে কিছু সলিনয়েড থেকে কি অঙ্ক আমাদের জন্য ওয়েট করছে সেটা একটু দেখি। সলিনয়েড, সলিনয়েড, ওকে ওকে ওকে, চলো দীর্ঘ সলিনয়েড পেয়ে গেছি। খুব সুন্দর একটা কোশ্চেন আছে, ও দীর্ঘ পরিবাহীর কোশ্চেন এটা, ঠিক আছে, এটাও করো। এটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর জানাবে। এই কোশ্চেনটা যখন চলেই এসেছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে উত্তর এটার কত হবে। ওকে, অবশ্যই জানাবে এর উত্তরটা কত হবে। এর ফর্মুলা আশা করি বলে দিতে হবে না, এই ফর্মুলা দিয়ে কোশ্চেন আমরা একটু আগেও করেছি। বি ইকুয়াল টু কত না মিউ নট আই ডিভাইডেড বাই টু পাই আর। ব্যাস, ডান। দেখো বেশ, নেক্সট দেখি। আমার উদ্দেশ্য ছিল সলিনয়েড দিয়ে অঙ্ক একটা করানো। সলিনয়েড, সলিনয়েড খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল সলিনয়েড? এটা তো অ্যাম্পিয়ারের সূত্র, লাগবে না। সলিনয়েড, এই যে সলিনয়েড একটা পাইছি, বলো এই সলিনয়েডের অঙ্কটা আমাকে একটু করে দাও। 1000 পাক এবং 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের সলিনয়েডে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কি হবে? কোনো ব্যাপারই না, ডাইরেক্ট ফর্মুলা বসাও। বি ইকুয়াল টু মিউ নট এন বাই এল ইন্টু আই। এন আই মানে তো এন বাই এল আই না, তো এখানে সব কিছু বলা আছে। দেখো 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এনের জায়গায় 1000 দিয়ে দাও, ডিভাইডেড বাই এল, এল মানে 50, ওকে, ইন্টু 100 ইন্টু 2। ব্যাস, দেখো এইটুকু ক্যালকুলেশন আসবে। কেউ যেন ভেবো না যে স্যার ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া নাই, তাহলে তো স্যার এইরকম ক্যালকুলেশন দেবে না। এটা কোনো ক্যালকুলেশনই নয়, ফালতু ক্যালকুলেশন এটা। ঠিক আছে, গুণ করা হবে, 7 5 6 ছেলে গুণ করে দেবে এরকম, 5 6 কেন 3 4। তো এইগুলোর জন্য ক্যালকুলেটার লাগবে না। কিছু কিছু ছেলে দেখছি এইগুলো অ্যাভয়েড করছে, এই ক্যালকুলেটার তো ইউজ করতে দেওয়া নাই স্যার, তাহলে তো এইগুলা দেবে না। হাট, এগুলা ক্যালকুলেটার লাগে? কিছু লাগবে না। দেখো 50 2 100, ঠিক আছে, 2 2 4, তাহলে 4 4 16। বা তুমি এমনিও গুণ করতে পারো একটা একটা করে, সেটাও হবে, দরকার নাই এটা 50। ঠিক আছে, চলো দেখা যাক কি হবে। এখানে 2 2 4 5 একটা, তো 4 পাই, 4 ইন্টু 3.14 ইন্টু একটা 4, আর এইদিকে পাচ্ছ 10⁻⁻4। বলো বন্ধু ক্লিয়ার কিনা? ঠিক আছে, বেশ। 4 4 16, 3 16 48, 3 16 48, ঠিক আছে। তো তার মানে যাই হোক না কেন, এখানে আমি গুণটা করেই দিই, নইলে বুঝতে পারবে না। দেখো 3.14 ইন্টু 16 ইন্টু 10⁻⁻4। বেশ, যদি তোমরা অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে চাও তাও করতে পারো, আবার যদি এমনি পুরোপুরি গুণ করতে চাও তাও করতে পারো। যদি অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাও, 3 16 48 তো আসবে, ঠিক আছে। যদি 3 থাকতো এখানে, তাহলে 48 ইন্টু 10⁻⁻4 আসতো, তার মানে এটা চলে আসতো 4.8 ইন্টু 10⁻⁻3। তার মানে এর কাছাকাছি কোনো একটা অ্যান্সার হবে, তার মানে 5 ইন্টু 10⁻⁻3 হবে। কারণ দেখো এখানে 3.14 ছিল, আমি করে নিয়েছি 3। বুঝতে পেরেছো কি বলছি? আমি তো বাদ দিয়ে দিয়েছি 0.14, তাহলে আমার অ্যান্সারটা কম এসছে, একটু বেশি আসার কথা। বেশি আসলে কত হবে? 5 ইন্টু 10⁻⁻3। ব্যাস, ডান হয়ে গেল, এত টেসলা। বোঝা গেল কি বললাম? দেখো, ওকে। আর এখানে আমি 100 দিয়ে কেন গুণ করলাম? কারণ 50 সেন্টিমিটার, সেই জন্য উপরে 100 দিয়ে গুণ হয়ে গেল। তার মানে মিটার করতে গেলে তো 50/100 করতে হতো না, 100-র উপরে চলে গেল। ডান। নেক্সট, এবার আমরা শিখবো কোন আধানের উপর চুম্বক বল। ঠিক আছে, আধানের উপর চুম্বক বল, আধানের উপর চুম্বক বল, এই জিনিসটা কি একটু বুঝতে হবে। দেখো তার আগে চুম্বক বলরেখা সম্পর্কে একটু জানো। চুম্বক বলরেখা সম্পর্কে আমি বলিনি। দেখো এইটা নর্থ পোল, এইটা সাউথ পোল। তুমি বাজার থেকে একটা ম্যাগনেট কিনে এনেছো, বার ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। শোনো, একটা চুম্বকের না নর্থ পোল থেকে বলরেখাগুলো বেরিয়ে যায়, সাউথ পোলে গিয়ে শেষ হয়। স্যার বলরেখা কি? বলরেখা হচ্ছে
কিছু কাল্পনিক লাইন, এরা যতদূর পর্যন্ত মাকড়সার জালের মতো বিস্তৃত হয়ে থাকে ততদূর পর্যন্ত তুমি চৌম্বক ক্ষেত্রকে ফিল করতে পারবে। তার মানে ততদূর পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ এগুলো কাজ করবে। এরা এরকম করে বেরিয়ে যায়, এখানে গিয়ে শেষ হয় এইভাবে, নর্থ পোল থেকে বেরোয়, সাউথ পোলে গিয়ে শেষ হয়। এগুলো হচ্ছে চৌম্বক বলরেখা। ঠিক আছে, চৌম্বক বলরেখার দুটো প্রপার্টি বলছি মনে রাখবে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এরা হচ্ছে ক্লোজড লাইন, এরা ওপেন লাইন নয়। তড়িৎ বলরেখা কিন্তু ওপেন লাইন, কিন্তু চৌম্বক বলরেখা ক্লোজ লাইন। ঠিক আছে, দুটো চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ করলে ছেদ বিন্দুতে দুটো তুমি স্পর্শক পাবে, যেটা সম্ভব নয়। এবার দেখো আমি কি বললাম, চৌম্বক বলরেখা কি দেয়, আমি যদি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক জানতে চাই, তাহলে আমি এই বরাবর একটা স্পর্শক টানবো, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আমি যদি এখানে জানতে চাই, তাহলে এই বরাবর একটা স্পর্শক টানবো, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে চৌম্বক বলরেখা আর কিছুই না, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। চৌম্বক ক্ষেত্রকে আমি তো বি দিয়ে লিখছি, ওকে নো প্রবলেম। তাহলে এই দুটো চৌম্বক বলরেখা যদি পরস্পরকে ছেদ করে যায়, তাহলে ছেদ বিন্দুতে তো দুদিকের দুটো বলরেখার দিক বরাবর দুটো স্পর্শক পাবো। তার মানে একটা বিন্দুতে দুটো দিক সম্ভব, একটা বিন্দুতে কিন্তু দুটো দিক সম্ভব নয়। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তুমি যদি এখানে একটা চুম্বকের নর্থ পোলকে রেখে দাও, তাহলে সেই নর্থ পোলটা হয় এই দিকে যাবে, নইলে এই দিকে যাবে। দুদিকে একসঙ্গে কি করে যাবে ভাই? দুদিকে তো একসঙ্গে যাবে না। বোঝা গেল? তাহলে একই বিন্দুতে দুটো ডাইরেকশন থাকতে পারে না, তাই দুটো চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। ডান? ওকে, বেশ। এবার চলো, এবার আমি দেখব, হ্যাঁ যেটা ছিলাম, যে একটা আধান যদি কোনো চৌম্বক ক্ষেত্রে ঢুকে পড়ে, তাহলে সে কি হবে? তাকে দৌড়াবে, না লাফাবে, না ঘুরবে, না কি হবে সেটা দেখব। চলো দেখা যাক। মনে করো এইটা একটা চুম্বকের নর্থ পোল, এইটা একটা চুম্বকের সাউথ পোল, এইটা নর্থ পোল, এইটা সাউথ পোল, দুটো আলাদা আলাদা চুম্বক। ওকে, এবার আমি এর মাঝে কি পাবো? চৌম্বক বলরেখা পাবো ভাই, চৌম্বক বলরেখা এর মাঝে আমি কিন্তু পাবো। বেশ, আমি ইমাজিন করছি মাঝে একটা চৌম্বক বলরেখা, হ্যাঁ মাঝে এই চৌম্বক বলরেখাগুলোকে আমি ইমাজিন করছি, তার মানে এখানে সুষম চৌম্বক ক্ষেত্র আছে। খুব সুন্দর কথা, এখানে সুষম চৌম্বক ক্ষেত্র আছে। এবার এখানে একটা আধান এই দিকে ঢুকে পড়েছে, কত বেগে ঢুকেছে? ভি বেগে ঢুকে পড়েছে, আর এই দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে। মাঝের অ্যাঙ্গেল কত? থিটা। একটা আধান এই দিকে ঢুকে পড়েছে। তাহলে একটা আধান যদি এই দিকে ঢুকে পড়ে, একটা আধান যদি এই দিকে ঢুকে পড়ে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে, সেটা হতে পারে প্রোটন, হতে পারে ইলেকট্রন, যা খুশি হতে পারে, হতে পারে আলফা, হতে পারে বিটা, যা খুশি হতে পারে। তাহলে এর ওপর একটা বল কাজ করবে, সেই বলটাকে আমরা বলি চৌম্বক বল। সেই বলের মান হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এটাকে যদি আমি ব্রেক করে দিই, তাহলে হবে কিউ ভি বি সাইন থিটা। এফ সমান কিউ ভি বি সাইন থিটা, এইটা হচ্ছে চৌম্বক বলের মান। এফ সমান কিউ ভি বি সাইন থিটা। বলো ক্লিয়ার কিনা? আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। থিটাটা কি? থিটা হচ্ছে ভি আর বি এর মধ্যে কোণ। ডান? বেশ। যদি 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 এক নম্বরে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তার মানে কি স্যার? তার মানে এই দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, আর এই দিকে ভি বেগে কোনো একটা কণা ঢুকে পড়েছে, তাহলে মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এফ সমান হবে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, তার মানে শুধু কিউ ভি বি। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স, এইটাই ম্যাক্সিমাম ফোর্স। আর যদি স্যার উল্টো কেসটা হয়, যদি থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি বা 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 180 ডিগ্রি হয়, তাহলে এফ ইকুয়ালস টু হবে কিউ ভি বি। তাহলে এফ ইকুয়ালস টু হবে কিউ ভি বি সাইন 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে কোনো রকম চৌম্বক বল কাজ করবে না। যদি প্যারালালি কোনো কণা ঢুকে পড়ে, তাহলে কোনো রকম চৌম্বক বল কাজ করবে না। তার মানে এই দিকে চৌম্বক ক্ষেত্র, আর এই দিকেই ভি বেগে কোনো একটা কণা এন্টার করেছে, তাহলে কোনো রকম চৌম্বক বল কাজ করবে না। আশা করি ক্লিয়ার, পুরো ফ্যাক্ট ক্লিয়ার। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার, ফর্মুলা ক্লিয়ার। তো চলো এবার আমরা দেখব যে সবই তো বুঝলাম, ঠিক আছে নো প্রবলেম, কিন্তু এবার দেখব যে যখন কোনো কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে যাচ্ছে, যখন কোনো কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে যাচ্ছে, তখন তার গতিপথটা কেমন হবে সেটা একটু দেখি। দেখো গতিপথ
দেখতে গেলে আমাকে আগে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা শিখতে হবে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বলছে যে যদি এই বাঁ হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠীকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, এইটা যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মানে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা কারেন্টের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী চৌম্বক বলের দিক নির্দেশ করবে। তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমা হ্যাঁ বেগ নির্দেশ করে, মানে কণার বেগ নির্দেশ করে বা কণার দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী চৌম্বক বলের দিক নির্দেশ করবে। তাহলে আমরা একটা জিনিস দেখব যে যখন কোনো কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে পড়ছে, কি করে বোঝায় বলো তো? 1 মিনিট, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, আমাকে জাস্ট 1 মিনিট সময় দাও। তোমাদের জন্য একটা এক্সাম্পল এখানে তৈরি করতে হবে। দেখো, এই যে মনে করো এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? হ্যাঁ, এই যে এবার বুঝতে পারবে, ঠিক আছে? তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠী। তো তর্জনী বরাবর কোনো একটা, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করছে, মধ্যমা বরাবর একটা কণা প্রবেশ করেছে, তাহলে ওই কণাটাকে কোন দিকে ঠেলে দেবে? এই দিকে ঠেলে দেবে, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী চৌম্বক বল কাজ করবে, এইরকম করে ঠেলে দেবে। আবার যখন এখানে আসবে এইরকম করে ঠেলে দেবে, আবার যখন এখানে আসবে এরকম করে ঠেলে দেবে, এরকম করতে 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 একে বৃত্তাকার পথে ঘোরাবে। বোঝা গেল? সবসময় একে স্পর্শক বরাবর ঠেলে দেবে, আর স্পর্শক বরাবর ঠেলে দিলে একটা বৃত্তাকার পথ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইটা কি বললাম? চৌম্বক ক্ষেত্র। এইটা কি বললাম? এইটা বললাম যে একটা কণার বেগ, গতিবেগ, তাহলে এই দিকে কিন্তু ঠেলে দেবে। আর তখন পথটা হবে কিরকম পথ? বৃত্তাকার পথ। তাহলে একটা কণা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে থাকে, একটা কণা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে থাকে, তাহলে কণাটাকে কিভাবে ঘোরাবে? বৃত্তাকার পথে ঘোরাবে। এবার বৃত্তাকার পথে ঘোরাতে গেলে কি দরকার হয়? তোমরা ক্লাস 11-এ পড়েছো, বৃত্তাকার পথে কাউকে ঘোরাতে গেলে অভিকেন্দ্র বল লাগে। আর অভিকেন্দ্র বলের রাশিমালা কি হয়? mv²/r। ভাই, অভিকেন্দ্র বল তো এমনি এমনি আসে না। অভিকেন্দ্র বল আসতে গেলে, আচ্ছা ভিটা কি? ভিটা হচ্ছে এই দিকের বেগ, ওকে নো প্রবলেম। অভিকেন্দ্র বল আসতে গেলে না অন্য একটা বল থাকতে হয়। অভিকেন্দ্র বল এমনি এমনি আসে না। যেমন পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। আমি যখন সাইকেল নিয়ে টান নিচ্ছি, তখন ঘর্ষণ বল অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। তেমনি এখানে চৌম্বক বল অভিকেন্দ্র বলে যোগান দেবে। চৌম্বক বল কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করেছে, তাহলে কিউ ভিবি হয়ে গেল। তাহলে একটা ভি তুমি কেটে দাও, তাহলে ভি পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি। এইটা কি? এটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এটা কি? এটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস তো ভাই ক্লিয়ার হয়ে গেলে যে দেখুন স্যার, চৌম্বক ক্ষেত্র যদি বাড়ে তাহলে আর কমবে, কারণ আর ভ্যারি চার্জ 1/b, ঠিক কিনা? আবার যদি বেগ বাড়ে, আর ভ্যারি চার্জ mv, তার মানে একবারে ভরবেগ করে দাও। ভরবেগ যদি বাড়ে তাহলে কিন্তু স্যার আর বাড়বে। তাহলে ব্যাসার্ধ ভরবেগ বাড়লে বাড়বে, কিন্তু চৌম্বক ক্ষেত্র বাড়লে ব্যাসার্ধ কমবে। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে পথটা কেমন হবে বললাম? বৃত্তাকার। আর বৃত্তাকার পথের ব্যাসার্ধটাও ভালো করে জেনে নাও, mv/qb। এখান থেকে শিওর কোশ্চেন আসবে, ঠিক আছে? বেশ, এবার দেখো, তোমাকে হয়তো বললো, আচ্ছা বাবু বলো তো, একবার ঘুরে আসতে কত টাইম লাগবে? এই কণাটা যখন একবার পাক মেরে আসছে তখন কত টাইম লাগবে? তুমি বললে স্যার টাইম লাগবে ঠিক পর্যায়কাল। একবার ঘুরলে যে টাইম লাগে তাকে বলি পর্যায়কাল। তাহলে পর্যায়কাল টি সমান একবার ঘুরছে, তার মানে 2πr। কত বেগে ঘুরছে? ভি বেগে। তাহলে টি সমান 2πr বাই ভি। স্যার আমি তো ভি জানি, ভিটাকে আমি বসিয়ে দেবো। কোত্থেকে ভি জানি? বা দরকার নাই, তুমি আর বসিয়ে দাও, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি বসাও। তাহলে 2π পড়ে থাকলো, আর এর জায়গায় এম ভি বাই কিউবি ভি, ভিবি কাটো, তাহলে কি পড়ে থাকলো? 2πm বাই কিউবি। ব্যাস, এইটা হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে? মানে একবার ঘুরতে যে সময় লাগে সেইটা এইটা, 2πm বাই কিউবি। ডান, ওকে। এবার দেখো, স্যার একবার ঘুরতে যে সময় লাগে সেটা আপনি বললেন, কিন্তু স্যার 1 সেকেন্ডে কবার ঘুরছে? তার মানে কম্পাঙ্ক কত? দেখো, কম্পাঙ্ক বের করতে গেলে n সমান 1/t, তার মানে 1/2πm বাই কিউবি, তার মানে কিউবি বাই 2πm। ডান,
qb/2πm, এইটা হচ্ছে কম্পাঙ্ক। আশা করি ক্লিয়ার। ডান। দেখো এবার এই রিলেটেড একটা কোশ্চেন করা যাক। যে কটা ইনফরমেশন বললাম, যে কটা এক্সপ্রেশন বললাম, সব কটা ইম্পর্টেন্ট। উলফাল কিচ্ছু পড়াবো না, টু দা পয়েন্ট পড়াবো, টু দা পয়েন্ট। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো সিলেবাসে আছে সেইগুলোই শুধু পড়াবো। বেশ, চলো এই কোশ্চেনটা সলভ করো দেখি। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাই। একটা ইলেকট্রন 3 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলো, এর ওপর বল কত হবে? ঠিক আছে, এফ কিউ ভিবি, সাইন 90 তো 1, ইলেকট্রন 1.6 × 10⁻⁻19। স্যার বেগ কত? বেগ হচ্ছে বলে দিয়েছে 3 × 10⁶। ঠিক আছে, আর এইদিকে বি কত? 0.2 টেসলা, 0.2। ডান। তাহলে কি হলো? 16×3 = 48। এই যে 16×3 = 48, 48 হচ্ছে কি 96। তাহলে 0.96, কারণ দেখো একটা দশমিক দুটো দশমিক হবে। বেশ, আর এইদিকে -19 আর 6 -13, তাহলে 10⁻⁻13। ডান। তাহলে আরে ভাই এই তো 9.6 × 10⁻12। অপশনগুলো কেমন আছে দেখছো? এই অপশনগুলো এমনই দিয়েছে, কেউ যদি আবেগের বসে এইটা ঠিক করে দেয় তাহলে কিন্তু ভুল, কারণ এখানে 9.6, এটা 0.96। বোঝা গেল? আচ্ছা, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, দেখেছো? আমিও আবেগের বসেই ভুল করেছিলাম, এটাও হবে না। অপশনগুলো দেখো কেমন দিয়েছে। অপশন হবে এইটা, কেন বলো তো? দেখো দশমিকটা এখানে আছে, 9.6 করবে, তার মানে দশমিক ডান দিকে সরাবে। ডান দিকে দশমিক সরাতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে তুমি যদি একটা উপরে 10 দিয়ে গুণ করো, হ্যাঁ, আর তুমি যদি নিচেতেও একটা 10 দিয়ে গুণ করো, 10⁻⁻13 রাখলে, তাহলে উপরে 10 দিয়ে যেটা গুণ করলে সেটা তো কাজে লেগে গেল, 9.6 হয়ে গেল। আর নিচের 10টা তো থেকে গেল, এই 10টা উপরে উঠবে, তাহলে কত হবে? 10⁻⁻14 এত নিউটন। ব্যাস, হয়ে গেল। ডান ভাই, ডান। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন। এটা কত নম্বর কোশ্চেনে ছিলাম আমরা? 13 নম্বর কোশ্চেনে ছিলাম। কোশ্চেন নাম্বার 14, দেখে নি কি আছে। কোশ্চেন নাম্বার 14। খুবই ইজি আছে মনে হচ্ছে কোশ্চেন একটা। বলছে একটা আধানযুক্ত কণা চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে প্রবেশ করলে বল কি হবে? ডাইরেক্ট দেখি উত্তর করে দেবো 0, কারণ বলেছিলাম থিটা = 0 ডিগ্রি হলে 0, সাইন 0 0, আবার সাইন 180ও 0। ডান। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আচ্ছা, 14 নাম্বার কোশ্চেন হয়েছে। क्वेश्चन नंबर 14 हो गया। ओके, डन। এটা দেখো কি বলছে। একটি প্রোটন 30 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে বল নির্ভর করবে কার উপর? দেখো 30 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে। বেশ, ঠিক আছে, একটা প্রোটন। ও ও ডাইরেক্ট এটা ফর্মুলাটাই জানতে চেয়েছে, এটা ফালতু দিয়েছে, কিউভিবি সাইন থিটা। ঠিক আছে, এফ ইকুয়ালস টু কিউভিবি সাইন থিটা, এখনই পড়ে এলে। বেশ, নেক্সট আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 15 হলো। কোশ্চেন নাম্বার 16 দেখি। কোশ্চেন নাম্বার 15 করে ফেলেছো। আচ্ছা, এবার আবার একটু থিওরি করতে হবে, তারপর আমরা অঙ্ক করব। ঠিক আছে, দেখো আর এইরকম টাইপের কোশ্চেন আমি আরো সলভ করাবো। হ্যাঁ, আগে এই ভিডিওটাতে পুরো ওয়ান শট ভিডিও, তো এখানে থিওরি গোটা মোটামুটি ক্লিয়ার করে নিই, আর কিছু কিছু অঙ্ক করি। এবার এরপরে যে ভিডিওটা আসবে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন থাকবে, রাইমার্টিন থেকে সলিউশন থাকবে, তাই চিন্তার কোনো কারণ নাই। সমস্ত ফর্মুলা দিয়ে প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, ফর্মুলাগুলো কিন্তু নোট করে রাখবে। হ্যাঁ, বেশ। এবার দেখো, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ না করে যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে, এটাও তো হতে পারে যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করলো। ধরে নাও চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই দিকে, ঠিক আছে, আর একটা কণা এই দিকে ভি বেগে প্রবেশ করে গিয়েছে, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে তুমি কি বলবে? স্যার আপনি ভি বেগটাকে দুটো উপাংশে ভাঙুন, একটা এই দিকে আর একটা স্যার এই দিকে। যার সঙ্গে অ্যাঙ্গেল করে তাকে বলি কস, তার মানে এটা ভি কস থিটা, আর এই দিকটা স্যার হবে ভি সাইন থিটা। ওকে স্যার, নো প্রবলেম, একটা ভি কস থিটা, একটা ভি সাইন থিটা। ওকে স্যার, এই যে ভি কস থিটাটা দেখতে পাচ্ছেন, এই ভি কস থিটাটা কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের দিকেই আছে, এই দিকে চৌম্বক ক্ষেত্র, আবার এই দিকেই ভি কস থিটা, তাহলে এর জন্য কোনো রকম চৌম্বক বল কাজ করবে না। কিন্তু ভি সাইন থিটা আছে স্যার 90 ডিগ্রিতে, তাহলে ভি সাইন থিটার জন্য কিন্তু স্যার চৌম্বক বল কাজ করবে। তাহলে একজনের জন্য 90 ডিগ্রি, তার মানে একজনা কি চাইবে? বৃত্তাকার পথে ঘোরাতে, আর একজনা চাইবে সোজা এগিয়ে নিয়ে যেতে। তাহলে এর যে গতিপথটা হবে না, সেই গতিপথটা হবে ঘুরতে 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 এগিয়ে যাবে। তার মানে গতিপথটা ঠিক এইরকম হবে। আমি গতিপথটা যদি এই কালিতে নিই তাহলে ঠিক এরকম হবে জিনিসটা,
এটাকে আমি ইরেজ করে দিলাম, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে ভালো গতিপথটা। তোমরা লিখবে, ঠিক আছে, গতিপথটা এরকম হবে, ঠিক আছে। এই গতিপথটাকে বলা হয় স্পাইরাল বা হেলিক্যাল, বোঝা গেল? ঠিক আছে স্যার, তাহলে এর গতিপথের ব্যাসার্ধ কি হবে? দেখো ব্যাসার্ধের ফর্মুলা তুমি কি পড়েছিলে, এম ভি বাই কিউ বি, ঠিক আছে। তাহলে এখানে হবে এম ভি সাইন থিটা বাই কিউ বি। কেন বলো তো? কারণ এখানে কিন্তু ভি কস থিটা একে ঘুরতে সাহায্য করছে না, যে 90 ডিগ্রিতে আছে সেই কিন্তু ওকে ঘুরতে সাহায্য করছে, তাহলে ভি সাইন থিটা হবে, নট আ প্রবলেম। আর টি কি হবে? টি সমান হবে 2πm বাই কিউবি, কারণ এখানে তো কোনো বেগের রাশিমালা ছিল না। আর কম্পাঙ্ক হবে কি না কিউবি বাই 2πm, কম্পাঙ্ক হবে কিউবি বাই 2πm, এইটা হবে কম্পাঙ্ক। এইগুলোর কোনো কিছু চেঞ্জ হবে না, বোঝা গেল কি বললাম? এইগুলোর নো চেঞ্জ, ঠিক আছে। এখানে না একটা জিনিস হয় যাকে বলি আমরা পিচ। পিচ মানে কি জিনিসটা বোঝো, এই যে ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে না, তো একবার ঘুরলে কতটা এগিয়ে গেল, একবার ঘুরলে কতটা এগিয়ে গেল, সেটাই হচ্ছে পিচ, ঠিক আছে। তো এই পিচ, হ্যাঁ, পিচ সমান, দেখো একবার ঘুরলে কতটা এগিয়ে গেল যদি বলি, একবার ঘুরতে সময় কত লাগে, টি, যেটা পর্যায়কাল। একবার ঘুরতে সময় লাগে টি, যেটা পর্যায়কাল। আর এইদিকে বেগ কত? এইদিকে বেগ তো আমি যেটা লিখেছিলাম প্রথমে, কত? ভি কস থিটা। তাহলে এইদিকে যাচ্ছে কার জন্য? এইদিকে যাচ্ছে কিন্তু ভি কস থিটার জন্য। তাহলে বেগ গণিত সময় করে দিলেই পেয়ে যাবো যে একবার ঘুরলে কতটা গেল। তাহলে বেগ কত? বেগ হচ্ছে ওইদিকে ভি কস থিটা, বেশ ভালো কথা। আর সময় কত? সময় হচ্ছে টি। তাহলে ভি কস থিটা ইন্টু টি কত? টি হচ্ছে 2πm বাই কিউবি, 2πm বাই কিউবি, ব্যাস। তাহলে এইটা হচ্ছে একটা পিচের ফর্মুলা, কিউবি এটা, হ্যাঁ, এটা কিউ বি, এইটা হচ্ছে পিচ। এবার তুমি এক কাজ করতে পারো, এখানে ভিটাকে এখান থেকে আনতে পারো। এই যে ভিটা লিখেছি না, ভি, ভি সমান কত হবে? ভি সমান হবে কিউ বি আর বাই এম সাইন থিটা, বসিয়ে দিতে পারো ভিটাকে। তাহলে কি হবে? কিউ বি আর বাই এম সাইন থিটা, বেশ। আর উপরে একটা কস থিটা অলরেডি আছে, কস থিটা ইন্টু 2πm বাই কিউবি, কিউবি কাটো কিউবি কাটো, এম কাটো এম কাটো, তাহলে কি হলো? 2πr কট থিটা, 2πr কট থিটা, এটাও হবে। এটাও কিন্তু পিচের রাশিমালা, মনে রেখো, শর্ট কোশ্চেন দিতে পারে। তাহলে পিচ কি? পিচ হচ্ছে একবার ঘুরলে যতটা সোজা এগিয়ে যায়, এটাই হচ্ছে পিচ। ডান? ওকে স্যার, ডান, বেশ। এবার আমরা এই রিলেটেড কিছু কোশ্চেন করি, ঠিক আছে, এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করি, মানে ম্যাথ নিউমেরিক্যাল সলভ করি, তারপরে আমরা নেক্সট কনসেপ্টে এগিয়ে যাব। দেখো, তো চলো এই রিলেটেড কিছু অঙ্ক করা যাক। নিউমেরিক্যালস কেমন আসবে এখান থেকে সেটা একটু দেখো। দেখো এখান থেকে যে নিউমেরিক্যালসগুলো আসার মতো সেটা একটু বলি। এই কোশ্চেনটা 2022-এ এসেছিল, ঠিক আছে, এই কোশ্চেনটা 2022-এ এসেছিল। দেখো, একটি তড়িৎগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির গতিশক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, একটু ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা কি বলছে। বলছে একটা তড়িৎগ্রস্ত কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, বেশ। এবার আমরা জানি যে আর সমান এম ভি বাই কিউবি, বেশ ভালো কথা। যদি গতিশক্তি দ্বিগুণ করা হয়, স্যার গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, একটু মনে করিয়ে দিই যদি মনে না থাকে। মনে করো হাফ এম ভি স্কোয়ার কোনো একটা কণার গতিশক্তি, ঠিক আছে। তো আমি কি করলাম, একে ওপর নিচে এম দিয়ে গুণ করলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, এম স্কোয়ার ভি স্কোয়ার মানে আবার পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বাই 2m, বলো ক্লিয়ার কিনা? ডান, পি স্কোয়ার বাই 2m। তাহলে পি সমান কত হলো? এই যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা এটা তো কে না, এটা তো কে গতিশক্তি, তাহলে কে সমান হাফ এম ভি স্কোয়ার, আমি উপর নিচে এম দিয়ে গুণ করলাম, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, আবার এম ভি মানেই তো আবার পি, যেটা গতিশক্তি, সরি ভরবেগ, তাহলে এটা পি স্কোয়ার বাই 2m, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত এলো? 2m কে, তাহলে পি সমান কত হলো? রুট আন্ডার 2m কে। এইটা হচ্ছে ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক, ঠিক আছে, পি সমান রুট 2m কে। দেখো ক্লিয়ার? এইটুকু কিন্তু জানতে হবে, এইটাকে কিন্তু ক্লাস 11 থেকে শিখে আসা উচিত। এবার আমি
এখানে কি লিখব, পি বাই কিউবি, কারণ এম ভি মানেই তো পি, তাহলে পি এর জায়গায় কি লিখব, রুট আন্ডার 2mk বাই কিউবি। দেখো ক্লিয়ার কিনা, ঠিক আছে। এবার ওরা বলছে যদি গতিশক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়, মানে কে যদি 2 হয়ে যায়, তাহলে কে যদি 2 হয়ে যায় তাহলে এইখানটা কি হবে, তখন আমি লিখবো যে আর ড্যাশ ইকুয়াল টু √2 চলে আসবে একটা, ইন্টু আবার √2mk বাই কিউবি। তাহলে যা ছিল তাই আছে, শুধুমাত্র একটা √2 গুণ হয়ে গিয়েছে, তাহলে √2r, তাহলে অপশন হবে √2r। দেখো ক্লিয়ার কিনা, ঠিক আছে। তাহলে যদি বলে যে গতিশক্তি দ্বিগুণ করা হলো, তাহলে ব্যাসার্ধ কি হবে, এরকম করে কিন্তু সলভ করতে হবে। ওকে, এবার একটা নেক্সট কোয়েশ্চেন দেখি, এরকম সেম টাইপের কোয়েশ্চেন কি আছে। দেখো কি বলছে, ফেমাস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষায় এসেছে এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, ভালো করে দেখো কোয়েশ্চেনটা কি বলছে। একটি প্রোটন এবং একটি ডয়টেরন ও একটি আলফা কণা একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করে অবিলম্বভাবে একটি অসীম সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হলো। কণাগুলো বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কি হবে? ভালো করে কোয়েশ্চেনটা বোঝো, ভিডিওটা স্টপ করে পারলে নিজে চেষ্টা করো, না পারলে তখন সলিউশন দেখো, ঠিক আছে। কি বলছে চলো দেখি। বলছে যে তিনটে কণা, একটা প্রোটন, একটা আলফা আর একটা হচ্ছে ডয়টেরন, তো এই তিনটে কণাকে একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে একই বিভব পার্থক্যে। এই একই বিভব পার্থক্যে, এই কথাটার একটা বিরাট মানে আছে। দেখো একই বিভব পার্থক্য মানে কি, মনে করো এখানে একটা পজিটিভ প্লেট আছে, এখানে একটা নেগেটিভ প্লেট আছে, আমি তিনটে কণাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। সবার বেগ যে একই হবে তার কিন্তু মানে নাই, এক একজনের বেগ এক এক রকম হবে। এ বেগটা কত হবে সেটা তো আমি জানি না, আর বেগ না জানলে আমি বের করতেও পারবো না, কারণ তুমি জানো আর সমান mv বাই কিউবি, যে বৃত্তাকার পথে ওরা ঘুরবে তার ব্যাসার্ধ হচ্ছে mv বাই কিউবি। তো বি না জানলে আমি কি করে বের করব, বের করতে পারবো না, তাহলে আগে আমাকে বিটাকে জানতে হবে। কি করে জানবো, দেখো এদের মধ্যে যদি বিভব পার্থক্য ভি হয়, তাহলে আমরা পড়েছিলাম যে ডাব্লু সমান কিউ ইন্টু ভি, এইটা কৃতকার্য। আবার স্যার এই কৃতকার্যটাই তো গতিশক্তির যোগান দেবে, নইলে গতিশক্তি আসবে কি করে? একদম ঠিক। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, ভি স্কোয়ার আসবে 2কিউ ভি বাই এম। তাহলে ভি কত আসবে, ভি আসবে √2কিউ ভি বাই এম। দেখো এইটা হচ্ছে বেগের ইকুয়েশন। তাহলে ব্যাসার্ধের ইকুয়েশন কি হবে, এটা তো বেগ পেলাম, ভালো কথা। তাহলে ব্যাসার্ধটা আমি যেটা পেয়েছিলাম আর সমান mv বাই কিউবি, তাহলে m বাই কিউবিটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আর ভি এর জায়গায় লিখলাম √2কিউভি বাই এম। বেশ, দেখো এম কাটবে, কি পড়ে থাকবে বলো তো, এখানে পড়ে থাকবে একটা এম, ওপরে একটা এম থাকবে, আর এখানে একটা কিউ, মানে কিউ পড়ে থাকবে। তাহলে 1/b পড়ে থাকলো, √2 পড়ে থাকলো, ওকে, ওপরে পড়ে থাকছে এম আর নিচে পড়ে থাকছে একটা কিউ, √2m বাই কিউ। দেখো বি তো একই, সবার জন্য একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে, আবার হচ্ছে গিয়ে 2ও কনস্ট্যান্ট, আবার ভিও কনস্ট্যান্ট, ঠিক আছে, একই বিভব প্রভেদেই প্রবেশ করেছে। তাহলে আর ভ্যারিজাস আমি বলতে পারি √m বাই কিউ, এইটা মনে রাখতে হবে, √m বাই কিউ। এবার এইটা নিয়ে গিয়ে আমি অঙ্কটা সলভ করব, ঠিক আছে। তো চলো এবার অঙ্কতে ফিরে যাই, এবার আমি অঙ্কতে ফিরে যাই, এগুলো ইরেজ করে দিলাম। আরে সরি ভাই, দেখছো সমস্যা, চরম সমস্যা। বেশ, তাহলে কি হবে, প্রথমে বলেছে প্রোটন, তারপরে ডয়টেরন, তারপরে আলফা। বেশ, তাহলে প্রোটন ডয়টেরন আলফা আমি এবার অনুপাত করছি। তাহলে প্রথমে কি লিখছি, আর প্রোটন, আর ডয়টেরন, আর আলফা। তাহলে আর প্রোটনের জায়গায় কি লিখবো, দেখো প্রোটনের, ডয়টেরনের আধান বলে দিয়েছে ই, আর ভর বলে দিয়েছে 2m, ঠিক আছে। প্রোটনের কত হবে, প্রোটনের ভর হচ্ছে m, ঠিক আছে, আর আধান হচ্ছে ই, তাহলে √m বাই ই। কেন করলাম, দেখো আগের পাতায় চলে এসো, কি বেরিয়েছিল, m বাই কিউ, এম এর জায়গায় m বসালাম আর কিউ এর জায়গায় ই বসালাম। ডয়টেরন রুট দিলাম, m হচ্ছে প্রোটনের দ্বিগুণ 2m বাই ই, আর আলফা, আলফার ভর হচ্ছে প্রোটনের 4 গুণ, আর আধান হচ্ছে দ্বিগুণ। ব্যাস, তাহলে কেটে কুটে গিয়ে যেটা দাঁড়াবে 1:√2:√2। ব্যাস হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ফেমাস কোশ্চেন বাই কোশ্চেনটা। ওকে, তাহলে 1:√2:√2 হবে অ্যান্সার। বলো বন্ধু ক্লিয়ার কিনা, ডান? ওকে,
এবার দেখো আর একটা কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে, ঠিক একই ফর্মুলা দিয়ে। বলো এই কোশ্চেনটা কি হবে, এই কোশ্চেনটা কি হবে। একটা গতিশীল ইলেকট্রন ও গতিশীল প্রোটন একটি সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের অবিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে। যদি তাদের বৃত্তাকার সঞ্চার পথের ব্যাসার্ধ সমান হয় তাহলে নিচের কোন রাশিটি উভয় ক্ষেত্রে সমান হবে? গতিবেগ, ভরবেগ, গতিশক্তি না আধান ও ভরের অনুপাত? দেখো দেখো তাহলে আর ইকুয়াল টু আমরা জানি এম ভি বাই কিউবি। তাহলে আমি ডাইরেক্ট R1/R2 করে দিলাম, ইলেকট্রন বাই প্রোটন বা প্রোটন বাই ইলেকট্রন যা বলবে বলো। ঠিক আছে, তো দেখ ভাই চৌম্বক ক্ষেত্র তো সেম, চৌম্বক ক্ষেত্র কেটে পালিয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওপরে হলো M1V1/Q1, আর এখানে হলো Q2 বাই M2V2। তাহলে Q1 Q2 কাটবে, কারণ ইলেকট্রন আর প্রোটনের আধান কিন্তু সমান। হ্যাঁ, সে একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু আধান তো একই না, 1.6 × 10⁻19। ঠিক আছে, তাহলে ওপরটা কি হলো P1 আর নিচেটা কি হলো P2। আবার বলেছে যে ব্যাসার্ধের অনুপাতটাও কিন্তু সেম, মানে এক, ব্যাসার্ধ একই, একই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তাহলে তুমি ফাইনালি এখান থেকে পেয়ে গেলে যে P1 দ্যাট ইজ ইকুয়ালস টু P2। ডান। ঠিক আছে, তাহলে ভরবেগ সমান হবে। যে কটা কোশ্চেন ছিল সব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর ইয়ারে এসেছিল এই কোশ্চেনগুলো, তাই ভালো করে কিন্তু দেখে যাবে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাবো ভাই নেক্সট কোশ্চেনে বা নেক্সট কনসেপ্টে। ঠিক আছে, যে কোনো পরিবাহীর ওপর ক্রিয়াশীল বল, কোনো পরিবাহীর ওপর ক্রিয়াশীল চৌম্বক বল, কোনো পরিবাহীর ওপর ক্রিয়াশীল চৌম্বক বল। দেখো এটা কি হবে, মনে করো এখানে ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোল আছে। ঠিক আছে, তো চৌম্বক ক্ষেত্র কোন দিকে করতে, কোন দিক থেকে কোন দিকে কাজ করছে, এই দিক থেকে এই দিকে কাজ করছে চৌম্বক ক্ষেত্র। বেশ, খুব ভালো কথা। তুমি একটা ওয়্যারকে, একটা কারেন্টের তারকে এখানে রেখেছো। দেখো ভাই, যদি একটা আধান চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় তাহলে তার উপর বল কাজ করবে। তাহলে একটা আধানের ওপর যদি বল কাজ করে তাহলে একটা তারের ওপর কেন বল কাজ করবে না? তারের মধ্যে দিয়ে তো আধানই যাচ্ছে, কাজ করবে। ঠিক আছে, তো তার এক্সপ্রেশন হবে, তার এক্সপ্রেশন হবে F ইকুয়ালস টু BIL সাইন থিটা। এটা মাথায় রাখবে। যদি বলতো আধান তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখতে, QVB সাইন থিটা। আর যদি বলে কোনো তার তাহলে হবে BIL সাইন থিটা। এবার এখানে যে তারটা আছে দেখছো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? নর্থ পোল টু সাউথ পোল, মানে এইটা চৌম্বক ক্ষেত্র, আর এইদিকে মনে করো কারেন্ট যাচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো এল আর বি, এল আর বি, এটা তো এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সাইন 91। তাহলে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে এফ ইকুয়াল টু হয়ে যাবে BIL। এফ ইকুয়াল টু হয়ে যাবে BIL। আর যদি থিটা ইকুয়াল টু, আর যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে ইকুয়াল টু এফ ইকুয়াল টু 0 হয়ে যাবে। 0 ডিগ্রি আর 180 ডিগ্রি মানে কি বুঝতে হবে। যদি এই তারটা এই রকম করে না থেকে, যদি এই তারটা এই রকম করে না থেকে হয়তো এইরকম করে থাকতো তাহলে কি হতো? তারটা যদি এইরকম করেই থাকতো, এইটাই মনে করো তার, কারেন্টের তার, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো বল কাজ করতো না। বোঝা গেল কি বললাম? এবার স্যার সবই বুঝলাম যে কত চৌম্বক বল কাজ করে, ওকে ডান, কিন্তু স্যার কোন দিকে কাজ করে সেটা কি করে বুঝবো? কোন দিকে কাজ করে সেটা বুঝতে গেলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। দেখো কি করব, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম যদি আমি কাজে লাগাই তাহলে এই দিকে হচ্ছে গিয়ে নর্থ পোল, এই দিকে হচ্ছে গিয়ে সাউথ পোল, চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই দিকে, এইটা চৌম্বক ক্ষেত্র, তুমি একটা তারকে রেখেছো এই দিকে। বেশ, তাহলে এই তর্জনী, এক মিনিট এটাকে ফিক্সড করতে হবে বোঝানোর জন্য। ওকে, দেখো এই তর্জনী, তর্জনী মধ্যমার বৃদ্ধাঙ্গুষ্টি বাড়িয়ে দিলাম, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক। ওকে ডান স্যার। মধ্যমা কারেন্টের দিক, না স্যার হয়নি, ঘুরিয়ে দাও। এবার দেখো হয়েছে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা কারেন্টের দিক যদি নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি চৌম্বক বলের দিক নির্দেশ করবে। তাহলে চৌম্বক বল কোন দিকে হবে? চৌম্বক বল এই ক্ষেত্রে হবে ইনওয়ার্ড। কিন্তু যদি আমি কারেন্টটাকে উল্টে দিই, কারেন্টের তারটাকে এরকম করে না নিয়ে যদি কারেন্টের তারটাকে এখানেই দেখিয়ে দিই, হ্যাঁ আর লিখতে পারছি না, এখানেই এটাকে দেখিয়ে দিই। দেখো তোমরা আলাদা আলাদা করে ছবি এঁকে রাখবে তাহলে বুঝতে পারবে। যদি এই দিকে কারেন্ট নিয়ে যাই তার মানে এরকম করে, তাহলে দেখো বুড়ো আঙুলটা কোন দিকে আছে? এই দিকে আছে, তাহলে সেই ক্ষেত্রে বাইরের দিকে কাজ করবে। যদি এই দিকে কারেন্ট নিয়ে যাই তাহলে হবে চৌম্বক বল আউটওয়ার্ড। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো তাহলে বুঝতেই পারছো কোনো তড়িৎবাহী তারের ওপর চৌম্বক বল কাজ করবে।
বোঝা গেল? সেটা কি না বিআইএল সাইন থিটা। তো সাইন 90 ডিগ্রি হলে তো বিআইএল, ওকে ডান, নো প্রবলেম। এবার যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন একটা কারেন্টের হ্যাঁ লুপ থাকে, এটা একটা আয়তকার লুপ, এই লুপের মধ্যে দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এই লুপের মধ্যে দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখো এইদিকে কারেন্ট যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এইদিকে ঘুরে আসছে, একটা আয়তকার লুপ যার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে বি। বেশ, চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে? চৌম্বক ক্ষেত্র আছে মনে করো এইদিকে, পয়েন্ট টুয়ার্ডস দিস ডাইরেকশন, এইদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে। বেশ, চৌম্বক ক্ষেত্র ক্যাপিটাল বি নিলাম, হবে? তাহলে বলো তো এই বাহুর ওপরে আর এই বাহুর ওপরে কত বল কাজ করবে, কত চৌম্বক বল কাজ করবে? দেখো বাড়িয়ে দাও, ঠিক আছে, বাড়িয়ে দাও তোমার হাত, কেমন? বেশ, এই যে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে, মধ্যমা কারেন্টের দিক, এই দেখো মধ্যমা কারেন্টের দিক নির্দেশ করেছে, তাহলে এই বাহুর ওপরে ভেতরের দিকে কাজ করবে, কিন্তু এই বাহুর ওপরে বাইরের দিকে কাজ করবে, এই বাহুর ওপরে ভেতরের দিকে, তো এই বাহুর ওপরে বাইরের দিকে কাজ করবে। বোঝা গেল? দুটো বল যদি একটা দূরত্বে থেকে কাজ করে, এইখানে একটা বল কাজ করছে ভেতরের দিকে আর এইখানে একটা বল কাজ করছে বাইরের দিকে, যদি এই রকম একই মানের দুটো বল দুদিকে কাজ করে, তাহলে কি উৎপন্ন হয়? ক্লাস 11-এ পড়েছিলে, টর্ক উৎপন্ন হয়। তাহলে এখানেও কিন্তু টর্ক উৎপন্ন হবে। তাহলে সেই টর্কের রাশিমালা কি হয়? টর্কের রাশিমালা হয় ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স কতটা? এই যে এই ডিস্টেন্সটা, এতটা ডিস্টেন্সে কাজ করছে, মানে বি। স্যার এফ মানে তো বিআইএল, এখানে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে হয়ে গেল, তাহলে বি আই এ, এল ইন্টু বি, তার মানে তো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে বিআই এ। তাহলে এইটা হচ্ছে টর্কের রাশিমালা। আর যদি এন পাকের হয়, এন পাকের হলে, এন পাকের হলে এটা হয়ে যাবে টাউ ইকুয়াল টু বিনা, বিআই এন এ, এন পাকের হলে এটা হয়ে যাবে টাউ ইকুয়াল টু বিনা। আচ্ছা স্যার, এটা কি সবসময় এইরকমই হবে? যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না থাকে তাহলে টর্কের রাশিমালা কি একই হবে? না, তখন কিন্তু চেঞ্জ হবে। টর্কের রাশিমালা, দেখো টর্ক একটা ভেক্টর রাশি, তো ভেক্টর ফর্মটা তুমি যদি লেখো তাহলে হবে এন আই এ ক্রস বি। তাহলে তুমি যদি এটাকে ভেঙে দাও তাহলে কত হবে? টাউ ইকুয়াল টু বি আই এন এ সাইন থিটা। ব্যাস, এক্ষেত্রে সাইন 90 ডিগ্রি বলে 1 হয়েছিল। অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, এইটা দিয়ে কিন্তু অঙ্ক পাবেই, ঠিক আছে, এত ইম্পর্টেন্ট এটা কনসেপ্ট। বোঝা গেল কি বললাম? টাউ ইকুয়াল টু বিনা, এটা কি? এটা হচ্ছে কোনো আয়তকার পরিবাহীর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, ঠিক আছে, ভালো করে লিখে নাও, কোনো আয়তকার পরিবাহীর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। ডান, ওকে, বেশ, খুব ভালো কথা। আচ্ছা দেখি এই রিলেটেড কিছু অঙ্ক তোমাদের জন্য পাই কিনা। টর্ক অন কারেন্ট লুপ, দেখা যাক। দেখো কি বলছে, 100 পাক বিশিষ্ট একটা কুণ্ডলীর ক্ষেত্রফল 0.02 মিটার স্কোয়ার, তড়িৎ 2 অ্যাম্পিয়ার এবং চৌম্বক ক্ষেত্র 0.5 টেসলা, সর্বাধিক টর্ক কত? ঠিক আছে, সর্বাধিক টর্ক মানে তো স্যার আমরা জানি যে টাও ইকুয়াল টু বিনা, টাও ইকুয়াল টু বিনা, ওকে নো প্রবলেম। তাহলে বি বসিয়ে দাও, বি কত? বি হচ্ছে 0.5, আই কত? আই হচ্ছে কারেন্ট কত গিয়েছে? কারেন্ট কারেন্ট 2। বেশ, কত পাকের কুণ্ডলী? কুণ্ডলীটা হচ্ছে দেখো 100 পাকের। বেশ, তাহলে এখানে 100 বসিয়ে দাও। আর এরিয়া কত? এরিয়া হচ্ছে 0.02 মিটার স্কোয়ার, তাহলে এখানে 0.02 বসিয়ে দাও। ব্যাস, গুণ করো, দেখো 0.5 আর 2 কেটে গেল, একটা হাফ আর একটা 2 কেটে যাবে। বেশ, আর এখানে কি পয়েন্ট যদি তুলে দাও তাহলে 100 কেটে যাবে, পয়েন্ট তুলে দিলে 100 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 2, তাহলে 2 নিউটন মিটার। টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার, তাহলে অ্যান্সার কত? 2 নিউটন মিটার। বলো ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে দেবে ভাই। ওকে ওকে, এবার দেখো দুটো সমান্তরাল পরিবাহী যদি পাশাপাশি থাকে তাহলে তাদের ওপর কি বল কাজ করবে, আর যদিও বল কাজ করে তাহলে কত বল কাজ করবে সেটা একটু দেখবো। তাহলে সমান্তরাল পরিবাহী আমাকে আগে ড্র করতে হবে। দেখো দুটো সমান্তরাল পরিবাহী এঁকে দিয়েছি, তুমি হেডিং কি করবে? সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল, সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল। বেশ, এখানে কারেন্ট যাচ্ছে I1 আর এখানে কারেন্ট যাচ্ছে I2, একটা I1 একটা I2, ওকে, আর এদের মাঝের যে ডিস্টেন্স সেটা ডি। বেশ,
খুব ভালো কথা। দেখো, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, সেই জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তো? অবশ্যই হবে। একটা তারের মধ্যে কারেন্ট গেলে আশেপাশে সমস্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। বেশ, তাহলে আমি এই বুড়ো আঙুলটা এখানে রাখবো। এই আঙুল গোটা কোন দিকে ঢুকছে? ভেতরের দিকে ঢুকছে। তাহলে এখানে আমি চৌম্বক ক্ষেত্র পাবো কোন দিকে? ভেতরের দিকে। বেশ ভালো কথা। তাহলে চৌম্বক ক্ষেত্র পাবো এখানে একদম ভেতরের দিকে, মানে বোর্ডের ভেতরের দিকে। ঠিক আছে, তাহলে দেখো, তিনটা আঙুলকে প্রসারিত করলাম। ও ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র, ওপরের দিকে কারেন্ট। দেখো, ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র, ওপরের দিকে কারেন্ট। বুড়ো আঙুলটা কোন দিকে আছে? এই দিকে। তার মানে এই দিকে একে টানবে, এফ বলে। ঠিক আছে, তাহলে একটা তারকে নিজের দিকে টানছে, তাহলে ফোর্সটা কেমন ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ বল। তাহলে এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। যদি একই দিকে কারেন্ট নিয়ে যাই, সেই ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। স্যার সেটা তো বুঝলাম, কিন্তু ফোর্সটা কত? আমরা এক্ষুনি পড়লাম যে ফোর্স এফ ইজ ইকুয়ালস টু বিআইএল। ওকে, একটা অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়? ডি দূরত্বে মিউ নট আই বাই 2 পাই ডি। ঠিক আছে, এখানে কত কারেন্ট যাচ্ছে? আচ্ছা, I1 এর জন্য চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হলো, I1 এর জন্য উৎপন্ন হলো, সেখানে আছে কে? I2। তাহলে আই এর জায়গায় লিখবো I2L। তাহলে মিউ নট I1 I2 বাই 2 পাই ডি ইন্টু এল। তাহলে একক দৈর্ঘ্যে কত? তাহলে একক দৈর্ঘ্যে যেটা হবে, হ্যাঁ, একক দৈর্ঘ্যে বললে এল ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে এফ ড্যাশ ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। ব্যাস, এইটা ভাই বিশাল ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। একক দৈর্ঘ্যে মানে এই তারে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এইটা, মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। স্যার যদি এই তারটা এই দিকে কারেন্ট না নিয়ে গিয়ে উল্টো দিকে যেত, যদি উল্টো দিকে কারেন্ট নিয়ে যাই, অপোজিট ডাইরেকশন যদি লিখে দিলাম এখানে, তোমরা লিখে নেবে যে অপোজিট ডাইরেকশনে কারেন্ট গেলে, অপোজিট ডাইরেকশনে কারেন্ট গেলে সেটা হবে রিপালসিভ ফোর্স। রিপালসিভ মানে বিকর্ষণ বল। ওকে, অপোজিট ডাইরেকশনে বিকর্ষণ বল, আর সেম ডাইরেকশনে আকর্ষণ বল। স্যার বলের মানটা কি একই থাকবে? হ্যাঁ, বলের মান কিন্তু একই থাকবে, সেটা আকর্ষণী হোক বা বিকর্ষণী হোক, মনে রাখবে ভালো করে। ওকে ওকে, এবার আমরা সাইক্লোট্রন সম্পর্কে পড়ব। সাইক্লোট্রন কি জিনিস একবার দেখাই তোমাদেরকে। ঠিক আছে, সাইক্লোট্রন, সাইক্লোট্রন একটা যন্ত্র, যে যন্ত্রে কোনো একটা আধানকে ত্বরান্বিত করা হয়। বেশ, আচ্ছা, সাইক্লোট্রন যন্ত্রটা ছবি দেখাতে পারলে ভালো হতো, যাই হোক একটু ইন্টারনেট প্রবলেম করছে। কি হয় দেখো সাইক্লোট্রনে, তাও একটু চেষ্টা করি। এই দেখো, এই দুটো হচ্ছে সাইক্লোট্রন যন্ত্র। হয়তো ভিডিও কোয়ালিটিটা একটু এই সময় খারাপ আসবে, আমি ছবিটা দেখিয়ে নিই, তারপর আবার ঠিক হয়ে যাবে। দেখো, এই সাইক্লোট্রন যন্ত্রে দুটো ডি থাকে, এই একটা ডি, এই একটা ডি, এগুলোকে বলা হয় ডিজ। ওকে, তো কি করা হয়, এখানে একটা আধানকে ঢুকিয়ে দেওয়া হয়, আর পুরো জায়গাটাই না ম্যাগনেটিক ফিল্ড আছে, পুরো জায়গাটাই চৌম্বক ক্ষেত্র আছে। তার মানে ধরে নাও এই বোর্ডটা সাইক্লোট্রন যন্ত্র, এইদিকে নর্থ পোল আছে আর বোর্ডের ওই দিকে সাউথ পোল আছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। যেই তুমি একটা আধানকে ঢুকিয়ে দেবে, তুমি জানো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আধানকে ঢুকিয়ে দিলে ওকে বৃত্তাকার পথে ঘোরাবে, যেই ঢুকিয়ে দেবে একে কিন্তু বৃত্তাকার পথে ঘোরাবে। সবই বুঝলাম স্যার, কিন্তু বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কি করে বাড়ছে? আমরা তো পড়েছিলাম 90 ডিগ্রিতে ঢুকলে একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে ব্যাসার্ধটা বাড়ছে কি করে? এখানে একটা এসি উৎস লাগানো আছে। ঠিক আছে, এই যে ইলেকট্রিক ফিল্ড রিজিয়ান। ওকে, তার মানে এই দুটোর মধ্যে একটা এসি সোর্স লাগানো আছে, এসি 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 স্পন্দক লাগানো আছে এখানে। কি হবে, এ কি করবে, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার নেগেটিভ একবার পজিটিভ, এইরকম করবে। মানে এই ডি দুটো, এই যে ডি দুটো আছে, এই ডি দুটোর আধানকে বারবার বারবার চেঞ্জ করবে। এবার যখন মনে করো তুমি একটা প্রোটনকে ছেড়ে দিয়েছো, এই প্রোটনটা যখন এখানে আসবে, তখন যদি এইটা নেগেটিভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একে ছ্যাট করে টেনে নেবে। আবার যখন ঘুরছে, আবার এখানে আসলে আবার টেনে নেবে, আবার এখানে আসলে আবার টেনে নেবে। তার মানে কি, মানে যখন এই কণাটা, হ্যাঁ, এক প্রান্তের মুখোমুখি হচ্ছে, তখন এইটা তার অপোজিট চার্জ হয়ে যাচ্ছে। এটা যদি প্রোটন হয় তাহলে এটা তখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা টানছে, আর টানলেই কি হবে, ব্যাসার্ধটা বেড়ে যাবে। এইরকম করতে 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 একটা সময় এই দিকে নিয়ে এসে বার করছে। তাহলে যখন বেরোচ্ছে না, তখন কিন্তু প্রচুর বেগে বেরোচ্ছে, তার মানে ওকে ত্বরান্বিত করছে। ঠিক আছে, সাইক্লোট্রন, আসল সাইক্লোট্রন যন্ত্র হচ্ছে এইরকম দেখতে। ঠিক আছে, একটা আধানকে ত্বরান্বিত করার জন্য কাজে লাগানো হয়। এবার এইটা
নিয়ে গিয়ে যেখানে হয়তো আমি কোনো একটা রিয়াকশন করতে চাই, ঠিক আছে, তো সেই রিয়াকশনে করানোর জন্য এই বিমটাকে নিয়ে গিয়ে এখানে টার্গেটে নেওয়া হয়। এবার সেখানে কি করানো হয় সেটা পরের কথা, আমাদেরকে শুধু যন্ত্রের ভেতরে কি হয় সেটা পড়তে হবে। বেশ, যাকে বাদ দাও। এবার আমাদের এখানে পড়ার কি বিষয় সেটা বোঝো। ওই যে আমি তোমাদেরকে বললাম যে এসি উৎস ছিল, হ্যাঁ, এইটা যদি সাইক্লোট্রেন দুটো ডি হয়, এই একটা ডি আর এই একটা ডি, তাহলে এখানে একটা এসি স্পন্দক লাগানো আছে, বলেছিলাম তো। এবার দেখো একটা কথা খুব ভালো করে চিন্তা করো, এই কণাটা এরকম এরকম করে ঘুরতে ঘুরতে আসছে, তো আমি মানছি। এবার এই কণাটা যখন এখানে যাবে তখন তো এইটাকে নেগেটিভ হতে হবে, তাহলে এর যে কম্পাঙ্ক আর কণাটার ঘোরার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক দুটোকে তো ম্যাচ করতে হবে, নইলে তো ব্যাসার্ধ বাড়বে না, বুঝতে পেরেছো? তাহলে সাইক্লোট্রনের অনুনাদের শর্ত এটা খুব আসে, এইটা মনে রাখবে। সাইক্লোট্রনের অনুনাদের শর্ত কি হবে না, এসি সোর্সের কম্পাঙ্ক, ঠিক আছে, ইকুয়াল টু ওই কণার কম্পাঙ্ক হবে। এবার কণার কম্পাঙ্ক তো আমরা পড়েছিলাম, একটু আগেই পড়িয়েছি, কিউবি বাই 2πm। তাহলে এই শর্তটাকে মানতে হবে, ঠিক আছে। এই কিউবি বাই 2πm এটা হচ্ছে কণার কম্পাঙ্ক। এটা কি? এটা কণার কম্পাঙ্ক, ঠিক আছে, যে কণাটা ঘুরছে। আর এটা উৎসের, এসি উৎসের কম্পাঙ্ক, ঠিক আছে। ব্যাস, ক্লিয়ার। এবার তোমাকে বলবে আচ্ছা এই কণাটা যখন বেরিয়ে আসছে তখন বেগ কত হবে? এই কণাটা যখন বেরিয়ে আসছে তখন বেগ কত হবে? আমি ধরে নিচ্ছি তখন বেগ হবে v0, কারণ বেগ বেড়ে গেছে। বেশ, তাহলে কোনো এক সময়ে আর ইকুয়াল টু আমি বলতে পারি mv বাই কিউবি, এইটা হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা। যখন পুরোপুরি ঘুরে বেরিয়ে আসছে তখন তো ব্যাসার্ধ বেড়েছে, সেই ব্যাসার্ধটাকে আমি ক্যাপিটাল আর নিলাম। তাহলে যখন বেরিয়ে আসছে তখন ব্যাসার্ধ আর সমান এম ভি নট বাই কিউবি, বেগও বেড়েছে। তাহলে তখন গতিশক্তি কি হবে? তখন গতিশক্তি হবে হাফ এম v0 স্কোয়ার। ব্যাস, এবার এখানে বসিয়ে দাও, হাফ এম v0 মানে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম, এম স্কোয়ার হবে, সরি, এম স্কোয়ার। তাহলে ফাইনালি যেটা পেলাম কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এইটা হচ্ছে গতিশক্তির রাশিমালা। বোঝা গেল কি বললাম? এইটা হচ্ছে গতিশক্তির রাশিমালা, দেখো। ওকে, ব্যাস। তাহলে যখন একটা সাইক্লোট্রনের মধ্যে দিয়ে কোনো একটা কণা বেরিয়ে আসে ত্বরান্বিত হয়ে, তখন তার গতিশক্তি হয় এইটা, কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা মনে রেখো, ঠিক আছে। বেশ, এবার দেখো, এবার আমরা এই রিলেটেড কিছু অঙ্ক করব, মানে যে রিলেটেড আমরা যে ফর্মুলাগুলো পড়লাম, দুটো সমান্তরাল তারের মধ্যে কত বল কাজ করবে এটসেট্রা এটসেট্রা, এই রিলেটেড কিছু অঙ্ক করা যাক। দেখো তো কি কোশ্চেন আছে, যে দুটো সমান্তরাল পরিবাহীতে একই দিকে তড়িৎ প্রবাহিত হলে তারা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে না পরস্পরকে বিকর্ষণ করবে, কোনো বল প্রয়োগ করবে না, না কি হবে? দেখো এখনই পড়ালাম, যদি একই দিকে কারেন্ট যায় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে, আর যদি বিপরীত দিকে কারেন্ট যায় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে একই দিকে কারেন্ট যাচ্ছে, পরস্পরকে আকর্ষণ করবে। বলো, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার, যথাক্রমে 5 অ্যাম্পিয়ার এবং 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে প্রতি মিটার দৈর্ঘ্যে বল কত হবে? দুটো সমান্তরাল পরিবাহী আছে, একটাতে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, একটা 8 অ্যাম্পিয়ার যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি না, প্রতি মিটার দৈর্ঘ্যে বল কত হবে? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। দেখো ফর্মুলা তো আমরা পড়েছি, এফ ইকুয়ালস টু মিউ নট I1 I2, ডাইরেক্ট বসিয়ে দাও 2πd। ব্যাস, তুমি সব জানো মিউ নটের ভ্যালু কত, 4π ইন্টু 10⁻⁻7। I1 কত? I1 হচ্ছে 5। I2 কত? I2 হচ্ছে 8 ডিভাইডেড বাই 2π ইন্টু ডি কত? ডি হচ্ছে 10 সেন্টিমিটার, নিচে 10 দিলে উপরে 100 করে দাও, ঠিক আছে, ডান। দেখো হবে, আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, বেশ, তাহলে কি করবে এখানে 2π 4π 2, তাহলে 2 5 10, এরকম ভ্যালু হলো কেন? 4π ইন্টু 10⁻⁻7, একটা 5 একটা 8, ওকে নো প্রবলেম। এইদিকে 2πd 10, ওপরে 100, 5 2 10, ওকে, 5 2 10 আর 10 8 80, তার মানে যাই হোক না 8 হবে, 8 ইন্টু সামথিং, তাহলে এইটা অ্যান্সার হবে। ব্যাস, বলো বন্ধু, ক্লিয়ার? ঠিক আছে, এত নিউটন পার মিটার। নিউটন পার মিটার কেন? 1 মিটার বলেছে, 1 মিটারে মানে একক দৈর্ঘ্যে। এবার যদি বলতো যে 5 মিটারে কত, তাহলে একটা 5 গুণ করে দিতে,
এই ফর্মুলাটা হচ্ছে একক দৈর্ঘ্যে, বুঝতে পেরেছো? মিউ নট I1 I2 বাই 2πd মনে রাখবে, ভাইটাল ফর্মুলা, হাই চান্সেস কোশ্চেন আসার। ওকে, নো প্রবলেম। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন নয়, নেক্সট কনসেপ্ট, অ্যান্ড এটাই হচ্ছে লাস্ট কনসেপ্ট। এরপরে পড়ে থাকলো মুভিং কয়েল গ্যালভানোমিটার। ওটার জন্য আমি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো, কারণ গ্যালভানোমিটার নিয়ে অনেক স্টুডেন্টের অনেক প্রবলেম থাকে, তাই ভাবছি যে গ্যালভানোমিটারের উপর শুধু একটা আলাদা করে ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? চলো দেখা যাক ভেলোসিটি ফিল্টার বা বেগ ফিল্টার কি জিনিস। এই ফিল্টার কথাটা শুনে কি মনে হচ্ছে? কিছু তো একটা মনে হচ্ছে যে ফিল্টার কি জিনিস। জলের ফিল্টার কি করে? শুধু জলটাকে পাস করাই, বাকি যেগুলা থাকে সেগুলাকে ছেটে কেটে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? যেগুলো দূষিত জিনিস থাকে সেগুলোকে বাদ দিয়ে দেয়, সেটাই তো ফিল্টার, জলের ফিল্টার। তেমনি এখানেও তাই, আমি হয়তো এমন কিছু স্পেসিফিক আধানকে চাইছি, বাকি কাউকে চাইছি না, তাহলে শুধু তাকেই নিয়ে আসবো, বাকি সবাইকে বাদ দিয়ে দেবো। তো তার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা কি বলছি বেগ ফিল্টার। কি হয় দেখো, যদি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, হ্যাঁ এটা এক্স অ্যাক্সিস, এইদিকে মনে করো কাজ করছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, আর এইদিকে মনে করো কাজ করছে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে আছে? এই দিকে আছে। এবারে তো 3D ফিগার, তো সেই জন্য ওরকম করে এঁকেছি, বুঝতে পেরেছো? আর এই দিকে কোনো একটা কণা ভি বেগে ঢুকে পড়েছে, বেশ, এই কণাটা টুক 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 করে এগোচ্ছে। এর উপর দুটো বল কাজ করবে, একটা হচ্ছে লরেঞ্জ চৌম্বক বল আর একটা হচ্ছে লরেঞ্জ তড়িৎ বল। লরেঞ্জ চৌম্বক বলের এক্সপ্রেশন কি? এফ ইকুয়াল টু কিউ ব্র্যাকেট ভি ক্রস বি, এটা হচ্ছে লরেঞ্জ চৌম্বক বল। আর লরেঞ্জ তড়িৎ বল কি হবে? লরেঞ্জ তড়িৎ বল এফ সমান কিউই। এবার দেখো ভি ক্রস বি মানে ভাই তুমি ভি থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরাও, ঠিক আছে? ভি থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরাবো, স্ক্রুটাকে ঘোরালে ভেতরের দিকে যাবে। আর কিউই, ই যেদিকে এফ সেই দিকে, তার মানে কিউই ওপরের দিকে। তাহলে চৌম্বক বল ভেতরের দিকে, তড়িৎ বল ওপরের দিকে। তাহলে এই আধানটা যদি সোজা বেরিয়ে যেতে চাই, তাহলে নিশ্চয়ই ভেতরের দিকের বল ইকুয়াল টু ওপরের দিকের বল হতে হবে, তবেই ও বেরিয়ে যেতে পারবে, নইলে ওর ক্ষমতা নাই বেরিয়ে যায়। ওকে কি করবে? ওকে বাঁকিয়ে অন্যদিকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে বেরিয়ে যাওয়ার শর্ত কি? বেরিয়ে যাওয়ার শর্ত হচ্ছে যে স্যার কিউ ব্র্যাকেট ভি ক্রস বি যা হবে দ্যাট ইজ ইকুয়াল টু স্যার কিউ ই হতে হবে, মানটা এক হতে হবে, ঠিক আছে? নট ডাইরেকশন, নট ডাইরেকশন, মানটা এক হতে হবে। তাহলে কিউ ভি বি দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ই। স্যার সাইন থিটা কোথায় গেল? সাইন তো 90, কারণ ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো? কিউ কিউ কেটে দাও, তাহলে বেগ ভি সমান ই বাই বি, ব্যাস এইটা। তার মানে যে সমস্ত কণার বেগ ই বাই বি এর সঙ্গে একই, ই বাই বি মানে কি? তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাতের সঙ্গে একই যে সমস্ত বেগ, তারাই বেরিয়ে যাবে, বাকি কেউ বেরিয়ে যেতে পারবে না, ওদেরকে সবাইকে আটকে দেবে। ক্লিয়ার কি বললাম? তাহলে এইটা হচ্ছে বেগ ফিল্টারের শর্ত। ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে তোমাকে যে বেগ ফিল্টারের শর্ত কি বা কোন শর্ত মানলে, হ্যাঁ তুমি ছায়া প্রকাশনীর এমসিকিউ সেকশন খুলে দেখতে পারো, ঠিক আছে? এইরকম কোশ্চেন দেওয়া আছে যে কোন শর্ত মানলে একটা আধান তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে সোজা বেরিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে ই বাই বি। আর লরেঞ্জ ফোর্সটা তেমন কিছুই না, লরেঞ্জ একটা সায়েন্টিস্টের নাম, তার নাম অনুযায়ী এই ফোর্সটার নাম দেওয়া হয়েছিল লরেঞ্জ ফোর্স। কোনটা? তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে যে বল কাজ করে, এফ দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ব্র্যাকেট ভি ক্রস বি প্লাস কিউই, ঠিক আছে? এই ফোর্সটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স। ওকে, এইটা হচ্ছে লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ বল। এবার এইটাকে বলা হয় লরেঞ্জ চৌম্বক বল, আর এইটাকে বলা হয় লরেঞ্জ তড়িৎ বল, আর কিছুই না। একটা লরেঞ্জ চৌম্বক বল আর একটা হচ্ছে লরেঞ্জ তড়িৎ বল। ওকে, ক্লিয়ার? তাহলে এতটা পর্যন্তই থাকলো, ঠিক আছে? তাহলে গ্যালভানোমিটারটা বাকি থাকলো। গ্যালভানোমিটারটা কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো গ্যালভানোমিটারে, ঠিক আছে? আধ ঘন্টা ক্লাস নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, প্র্যাকটিস ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস করবে, আশা করছি ওই রকম কোশ্চেনই তোমরা বোর্ডসে পাবে যে প্র্যাকটিস ক্লাসগুলো আসছে। সেই প্র্যাকটিস ক্লাসে আমি রায়মার্টিনের কোশ্চেন করাবো, ঠিক আছে? তারপরে সম্রাট সাজেশন থেকে কোশ্চেন করাবো, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।